হ্যালো, কি খবর? আপনার ভালো আছেন সবাই? জি স্যার, ভালো আছি স্যার। আপনি ভালো আছেন? আসসালামু হ্যাঁ, আলাইকুম ভালো। স্যার, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা কি শুরু করব নাকি একটু ওয়েট করব? অল্প একটু ওয়েট করি স্যার। ওকে, মাত্র শিওর। 43 জন তো, 43 বা 42 জন, আর একটু অল্প কয়েক মিনিট। ওকে, ওকে, শিওর। স্যার, পার্টিসিপেন্ট 50 প্লাস হয়ে গেছে। আপনি কি শুরু করবেন? হ্যাঁ, শুরু করব। কি মনে হয়, শুরু করে দিন নাকি 15 শুরু আরো করেন। 30 মিনিট শুরু একটু করে ওয়েট দেন করি? আর কারণ 3 হচ্ছে মিনিট। কি, আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব, একটা জিনিস হয়ে যায়, দেখেন আপনারা, যে যদি কেউ স্কিপ করে, মানে ধরেন যে শুরুতে কিছুটা মিস করলো, তখন রেস্ট অফ দ্য ক্লাস তার কাছে কি মনে হবে জানেন? যে কি পড়তেছি আর কি শুনতেছি। মাথার উপর দিয়ে চলে যাবে সবকিছু স্যার, হ্যাঁ, তারপরে। তো তার কাছে হয়তো ভালো লাগবে না, আর নাহলে সে না বুঝলে কথা বলবে না, চুপ করে থাকবে। তার আর কিছুটা সময় ওয়েট করা যায়, দেখা যায় সবাই ফাইম দিয়ে আসে তো স্যার, 7টা বাজে আসলে লেট হয়ে যায় অনেকের। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। সো আমি একটা জিনিস চিন্তা করতেছি, যে ওই এইভাবে না নিয়ে 3 আওয়ার্স এর একটা সেশন নেওয়া যায় কিনা। স্যার সেটাই ভালো হয় স্যার, ভালো হবে। প্রত্যেকদিন ভালো যদি হয় স্যার, থ্রি আমাদের থ্রি জন্য। থ্রি অনেক আওয়ার ভালো। একটা ক্লাস হইতো, তাহলে দেখা যায় 7 দিন 7টা ক্লাস হইতো, তাহলে ভালো হইতো স্যার। এগুলো আসলে শেষ স্যার হয় না কিছু না। শুক্রবারে 3 আওয়ার্স এর ক্লাস দেয় স্যার, একটা শুক্রবারে ক্লাস 6 ঘন্টা স্যার ক্লাস করা মানে শুক্রবারে বলছিল, এখন হয় কি 6 দিন অফিস করে শুক্রবারের দিনও যদি ক্লাস, বুঝেন না? স্যার অনেক আর সময় তো অনেক স্যারকে এইভাবে টানা 3 ঘন্টাও ক্লাস দেয়। স্যার হ্যাঁ। অফডে তো আমাদের কপালে নাই, কপাল থেকে উঠতে গেছে স্যার। তো এই জন্য এখন ধরেন যে ওরকম কপালে তো আমারও ছিল না এক সময়, বুঝেন না? জি স্যার। তো এই জন্য আর কি বললাম যে অফ ডে গুলোতে একটু জাস্ট। সো আমার মনে হচ্ছে যে ফিউচারে হয়তো বা নিতে পারবো, সো তখন নিব। স্যার আমাদের ফিজিক্যাল ক্লাস কবে হতে পারে, এবার কবে থেকে শুরু হতে পারে? আগে অনলাইন চিন্তা করেন, পরে যখন ফিজিক্যাল হবে তখন ফিজিক্যালি আসবেন, ঠিক আছে? স্যার আমরা আমাদের টিচারকে আজ পর্যন্ত দেখলাম না স্যার, এলো বড় দুঃখ। দেখেননি? সো ভিডিও অন করলে তো দেখতে পাচ্ছেন, এই যে। আর নাহলে পরে কি করবেন, চলে আসবেন গুলশান অফিসে, আমার অফিস গুলশানে। তো গুলশানে চলে আসবেন, আপনারা অডিট করতে আসেন না গুলশানে জি, বিভিন্ন স্যার। ফার্মে। সো এট দ্যাট টাইম ইউ মে কাম এন্ড ভিজিট মাই অফিস, ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড। ওকে স্যার, ওকে। ওটাই প্ল্যান আর করতেছি স্যার। এটাও হইতে পারে আপনারা আমার ইনভাইট করতে পারেন আপনাদের ফার্মে, কিংবা স্যার আপনি তো অনেক ব্যস্ত থাকেন, টাইম দিতে পারবেন কিনা এটাও একটা বড় বিষয়।
স্যার আপনি কি হ্যাঁ। এক নবীনে ছিলেন? হ্যাঁ, এক নবীনে ছিলাম। স্যার আপনি অফিসটা কোথায়, এই মানে কোন স্যারের ইয়াতে আন্ডারে ছিলেন স্যার? আপনি কি এক নবীনে? জি স্যার। ও, এক নবীনে। আপনি কোন স্যারের, আপনার ম্যানেজার কে এখন? আমার ম্যানেজার হচ্ছে স্বর্ণাপুর টিমে। ও, তা আপনি আমার নাম শুনেননি? কি বললেন? স্যার শুনেছি স্যার, আপনাকে মানে সামনাসামনি দেখিনি স্যার, অনেক নাম শুনেছি স্যার। ও, তাই? জি স্যার। হ্যাঁ, ওইদিন আপনার যে ফেসবুকে স্যার, সে আপনার মনির কিছু ফেয়ার, স্যারের আন্ডারে ছিলাম, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, মানে স্যার আপনি যে ফেয়ারওয়েল হইলো ফেসবুকে অনেক ছবি দেখেছি, আসসালামু আমাদের আলাইকুম অনেক স্যার। সিনিয়ররা ছিল ও, এই জন্য আচ্ছা স্যার। আচ্ছা। আচ্ছা, আমরা ফার্মের গল্প না করি, ওইগুলো আমরা পার্সোনালি করে নিতে পারবো, ঠিক আছে? সো ফার্মের গল্প না করি, আমরা জেনারেল কথা বলি। তো আমরা মনে হয় শুরু করি, হ্যাঁ? 15 বাজে। জি স্যার, স্টার্ট করতে পারেন স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন না প্লিজ। স্যার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ব্যালেন্স শিটে অ্যাসেটের পাশে থাকবে, দিকে থাকবে মানে ক্রেডিট পাশে? ও, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাসেটের পাশে বা লাইবিলিটির পাশে সেটা না, এটা প্রেজেন্টেশন থাকে এইভাবে। প্রেজেন্টেশন থাকে হলো আপনার ওই নোট থাকে, নোট টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো নোট টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এরকম থাকে যে অ্যাসেট লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্যারিং অ্যামাউন্ট। তো অ্যাসেটের পার্টে দুইটা পার্ট থাকে, একটা হলো অ্যাসেটের পার্ট। অ্যাসেটের পার্টে থাকে শুরুতে কস্ট, শুরুর ভ্যালু, দেন ওই ইয়ারে যতটা অ্যাডিশন হয়েছে সেটা, দেন ওই ইয়ারে যদি কোনো ডিসপোজাল থাকে সেটা লেস যায়, এবং দেন ক্লোজিং ভ্যালু, এটা হলো কস্ট পার্টে। আর এটা থাকে হলো ডেপ্রিসিয়েশন পার্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ওই জায়গায় শুরুতে একটা ব্যালেন্স থাকে, ওই ইয়ারে যদি নতুন কোনো ডেপ্রিসিয়েশন অ্যাড হয় সেটা অ্যাড হয়, এবং কোনো ডিসপোজাল এবং ডিরিকগনিশন, যেটা আমরা আজকে দেখবো, ডিসপোজাল এবং রিকগনিশনের কারণে যদি কোনো কিছু বাদ যায়, সেটা বাদ যাওয়ার পর ক্লোজিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ভ্যালু থাকে। সো ওপেনিং থেকে ওপেনিং এবং ক্লোজিং থেকে ক্লোজিং, কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে যে ভ্যালুটা থাকে ওই ভ্যালুটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রেজেন্ট করা হয়। দ্যাট ইজ আ প্র্যাকটিক্যাল সিনারিও, বাট ইন কেস অফ এক্সাম ইউ হ্যাভ টু আনসার দ্য কোশ্চেনস। আপনি এটা মনে রাখেন, কস্ট লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্যারিং অ্যামাউন্ট, ওকে? এবং এটা কই যাবে? তো যেহেতু লেস করে আপনি দিচ্ছেন, তো এটা অ্যাসেট পার্টে, অ্যাসেট থেকে লেস হয়ে বাদ যাবে, ওকে? আপনি আপনার আনসার পাইছেন? কে বলছিলেন যেন? জি স্যার। আর স্যার রিভ্যালুয়েশন, জি স্যার পাইছি। জি স্যার। স্যার রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কোন জায়গায় যায়? ওকে, আমরা স্টার্ট করি নাকি? জি স্যার, স্টার্ট করে দেন। ওকে, থ্যাংক ইউ। তো আমরা একটা কোশ্চেন দেখি এখানে। আমরা গতকালই সেম কোশ্চেনটাই দেখছিলাম, কিন্তু আমরা শেষ করতে পারিনি। সো দেখেন, এই যে কোশ্চেনটা আবার ভালো করে নতুন করে পড়তেছি। তাজরিন রহমান commenced trading on 1st January 2001. On that date, he purchased a building for BDT 1,20,000 to be depreciated over 30 years with no residual value. So you have to consider here the date 1st January 20x1 and purchase a building, and the cost price 1,20,000 and useful life 30 years and no residual value. So যদি আমরা এই জায়গায় এই পর্যন্ত কনসিডার করি, তাহলে দেখেন কি আসতেছে, যে যদি আমি কস্ট প্রাইস কত 1,20,000 এবং ইউজফুল লাইফ কত 30 ইয়ার্স, এবং যেহেতু কোনো রেসিডুয়াল ভ্যালু নাই, সো এই ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন কত পার ইয়ার 4,000 টাকা। যদি আমি 1 to 5 ইয়ার্স কনসিডার না করি, তো এই জায়গা তো আপনারই নাই, কি জন্য বলে রেসিডুয়াল ভ্যালু নাই, আছে রেসিডুয়াল ভ্যালু নাই, সো রেসিডুয়াল ভ্যালু 0। তো আমরা এই জায়গা দেখলে দেখতে পাচ্ছি যে ডেপ্রিসিয়েশন কত পার ইয়ার 30। এটা কিন্তু যে 1 to 5 ইয়ার্স নট লাইক দ্যাট। আমি ওই প্রথম প্যারা পর্যন্ত যদি রাখি, সো সেক্ষেত্রে এই ডেপ্রিসিয়েশন কত টাকা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স পার ইয়ার 4,000 টাকা, ওকে? সো 4,000 টাকা পার ইয়ার। এখন দেখেন পরের প্যারাতে যখন আমি আসবো, কি বলছি, আফটার 5 ইয়ার্স অফ ট্রেডিং, on 1st January 2006, Tajdin concludes his building
has a fair value of BDT 1,75,000, it still has a further 25 years of useful life remaining. So আমরা কি দেখলাম? So ও ভ্যালুয়েশন করছে আফটার 5 ইয়ার্স। ওকে, আমরা এই যে রিভ্যালুয়েশন কিন্তু পড়তেছি। তো আমার অ্যাসেটের ভ্যালু ছিল শুরুতে কত টাকা দেখেন তো? 1,20,000। 1,20,000 টাকা স্যার। 5 বছর পরে আমি যখন আসতেছি তখন আমি দেখতেছি যে আমার অ্যাসেটের ভ্যালু কত? 1,75,000 1,75,000 টাকা। তো আমি যদি সাদা চোখে দেখি তাহলে বুঝতে পারতেছি যে আমার অ্যাসেটের ভ্যালু কত টাকা বাড়ছে? 55,000 টাকা বাড়ছে স্যার। 55,000 টাকা বাড়ছে। কিন্তু অ্যাকচুয়ালি আমার অ্যাসেটের ভ্যালু কত বাড়ছে? সো আমি কোনটার সাথে কোনটা কম্পেয়ার করব? আমি কম্পেয়ার করব রিভ্যালুয়েশনের যে ডেট, ওই ডেটে, আই মিন 1 জানুয়ারি 2006। ওকে, সো এই ডেটে আমি দেখব যে এই ডেটে আমার অ্যাসেটের ভ্যালু কত, মানে অ্যাসেটের নতুন ফেয়ার ভ্যালু কত? 1,75,000 টাকা। ওকে, এন্ড ওই ডেটে আমার অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্ট কত? সো ক্যারিং 1,00,000 টাকা অ্যামাউন্ট স্যার। হলো ক্যারিং অ্যামাউন্ট কত? 1,00,000 ক্যারিং টাকা। অ্যামাউন্ট আমি কিভাবে পাবো? কস্ট লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 5 ইয়ার্স এর কত টাকা? 20,000 টাকা স্যার। 20,000 টাকা। সো ক্যারিং অ্যামাউন্ট আমার কত? 1,00,000 টাকা। সো 1,00,000 টাকা আমি কিভাবে পেলাম? এই ক্যালকুলেশন কি হবে? ক্যালকুলেশন হলো ডিপ্রিসিয়েশন বাদ দেওয়া হয়েছে 5 বছরের। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে যেগুলো থাকবে এগুলো হ্যাঁ, ক্যারিং। 1,20,000 মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 20,000। ওকে, সো দেন উই উইল গেট কি পেয়ে যাবো? ক্যারিং অ্যামাউন্ট। ওকে, সো এটা আমরা পাইলাম। এবার ক্লিয়ার? এই ফিগারটুক তো আমরা বুঝতেছি। জি স্যার, ক্লিয়ার এটা। ইয়েস স্যার। এখন দেখেন আমার যদি রিভ্যালুয়েশন হয়েছে কোন ডেটে, এটা একটু খেয়াল করেন। রিভ্যালুয়েশন হয়েছে 1 জানুয়ারি 2006। ঠিক আছে, সো 2006 এ এরপরে কি ঘটনাটা ঘটতেছে? এই ডেটা এসে আমি দেখতেছি যে আমার অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্ট কত? 1,75,000 টাকা স্যার রিভ্যালুয়েশন ক্যারিং করার পর। অ্যামাউন্ট ভাইয়া, ও স্যার, ক্যারিং 1,00,000 টাকা স্যার। ক্যারিং অ্যামাউন্ট 1,00,000 টাকা। আর জি স্যার। ওই সময় ফেয়ার ভ্যালু কত, বা ওই সময়ের ভ্যালু কত? 1,75,000 স্যার। বিডিটি 175 কে, তাই না? ওকে, সো এখন দেখেন আমার যদি আমি চাই যে আমার কত টাকা রিভ্যালুয়েশন হয়েছে, সো সেক্ষেত্রে আমি কি পাচ্ছি যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে স্যার এখানে 2016 হবে না 2026 হবে? 5 জানুয়ারি 2016 না 26? আপনি যেটা যে ধরেন, কোনো কিছু। আপনি 0 ধরতে পারেন ওই জায়গা, আপনি 1 ও ধরতে পারেন, আপনি 2 ও ধরতে পারেন, 3 ও ধরতে পারেন, এটা আপনার ইচ্ছা। 20x1 মানে হলো ওই x এর ক্ষেত্রে আপনি যদি 1 ধরেন 1, 0 ধরলে 0, 2 ধরলে 2, 3 ধরলে 3। ক্লিয়ার? 93 স্যার। এখন আপনি যেটা ধরেন 2016 ধরতে পারেন, 2001, 2016 ধরতে পারেন, গুড। আবার 2021, 2026 ও ধরতে পারেন, অথবা 2001, 6 ও ধরতে পারেন। ইটস ডিপেন্ডস অন ইউ, আপনি এটা কিভাবে ধরবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? বুঝা গেল? Yes, sir. রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, হ্যাঁ। সো রিভ্যালুয়েশন এই জায়গা কত হইলো বলেন তো? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে এই জায়গা আপনার দেখেন আছে আমার অ্যাসেটের ভ্যালু ছিল কত টাকা, ভ্যালু হইছে কত টাকা নতুন? ভ্যালু 1,00,000 টাকা, বর্তমানে 1,75,000, রিভ্যালুয়েশন 75,000। 1,75,000। তো আমরা নতুন ভ্যালু থেকে ওই ডেটের, এই যে 1 জানুয়ারি 2016 ধরলাম, 1 জানুয়ারি 2016 এ আমার দুইটা ভ্যালুর সাথে আমি ক্যালকুলেশনটা করব। সেটা কি? ফেয়ার ভ্যালু, এই যে এটা 1,75,000 লেস ক্যারিং অ্যামাউন্ট কত টাকা? 1,00,000 টাকা। এই যে ব্যালেন্সটা 75,000, এইটা আমার বাড়তি না এই টাকাটা? এই বাড়তি Yes, sir. টাকাটাই আমার রিভ্যালুয়েশন। ওকে, এখন এই যে 75,000 টাকা, এই 75,000 টাকা রিভ্যালুয়েশন যে হইলো, এটাতে আমার কি বাড়ছে? ইনকাম বাড়ছে, অথবা অ্যাসেট বাড়ছে, লাইবিলিটি বাড়ছে, তাই না? সো আমার অ্যাসেটও বাড়ছে, লাইবিলিটিও বাড়ছে, অথবা লাইবিলিটি কমছে, যে ইকুয়েশনে আসবে। সো এক্ষেত্রে দেখেন এই 75,000 টাকা এখন কিভাবে অ্যালোকেট হবে? সিম্পল নিয়ম হলো আপনি 75,000 টাকা ক্রেডিট করে দিবেন, যে টাকাই হোক, যে অ্যামাউন্ট, সেটা ক্রেডিট করে দিবেন। মেসেঞ্জারে তো আমার কাছে কিছু আইয়ে না তো মেসেঞ্জারে।
আরে মেসেঞ্জারে কি আসতেছে ভাই, মেসেঞ্জার পরে দেখেন। তারপর দেখেন, সো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে 75,000 আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা ওই পিরিয়ডে দেখেন, এই যে আমি বের করে রাখছি কিন্তু, যে এই পর্যন্ত অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত টাকা হয়েছিল? 20,000 টাকা না? এই Yes, sir, 20,000 ডেপ্রিসিয়েশনও ডেবিট হবে প্রথম, সবার প্রথমে। হ্যাঁ, রেস্ট অফ দ্য অ্যামাউন্ট কি? রেস্ট অফ দ্য অ্যামাউন্ট হলো এই যে অ্যাসেটের কস্ট, হ্যাঁ, কস্ট এবং অ্যাকচুয়ালি অ্যাসেটের কস্ট। আমি অ্যাকচুয়ালি অ্যাসেটটা কিনছিলাম কত টাকা দিয়ে দেখেন তো? 1,20,000 টাকা দিয়ে কিনছি। 1,20,000 1,20,000, তাই না? তো এখন কত Yes, টাকা sir. ভ্যালু হয়েছে? 1,75,000 না? তাহলে এই বাকি 55,000 কি হবে? অ্যাসেটের কস্ট বাড়বে। কেন বাড়বে সেটা আমরা এবার একটু দেখি। আমরা জার্নাল চিন্তা করি, আপনি যখন অ্যাসেট পারচেজ করছেন তখন যে বিকি দিছিলেন বলেন তো? অ্যাসেট ডেবিট, ক্যাশ ক্রেডিট কত টাকা? 1,20,000 1,20,000 স্যার। হ্যাঁ, তাহলে পরে এখন তো অ্যাসেটের ভ্যালু কত দাঁড়াইছে? 1,75,000 তাহলে পরে আপনি বাকি 55,000 কই পাবেন? ওই অ্যাসেটে ডেবিট করা লাগবে না? জি স্যার, অ্যাসেট ডেবিট করা লাগবে। কেন ডেবিট করা লাগবে? কারণ ওই ভ্যালুটা আপনার ডেবিট করা নাই, এই জন্য ওই টাকাটা অ্যাসেটে ডেবিট হবে। বুঝা গেল? কেউ না বুঝলে বলেন। স্যার আবার একটু বুঝুন তো স্যার। মানে এই অ্যাসেটটা যখন প্রথম জার্নাল লিখছেন তখন কি লিখছেন? এই এরকম অ্যাসেট ডেবিট কত টাকা? 1,20,000 লিখছেন না? জি স্যার। আবার ক্রেডিট করছেন কি? ধরেন ক্যাশ অর ব্যাংক অর এপি যাই হোক, ঠিক আছে? ক্যাশ, ব্যাংক অর যদি অ্যাকাউন্টস পেবলে কিনে থাকেন বাকিতে এপি, ঠিক আছে? এটারে ক্রেডিট করছেন কত টাকা? ওই 1,20,000 টাকা, তাই না? এখন আপনার অ্যাসেটে আছে কত টাকা আসলে? 1,20,000 টাকা না? কিন্তু অ্যাসেটের বর্তমান ভ্যালু কত? 1,70,000 টাকা। তাহলে বাকি 55,000 টাকা অ্যাসেট ডেবিট হবে নতুন করে, ঠিক আছে? যেটা যে করছি এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, প্রথমে কথা আছে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আমি প্রথমে অ্যাডজাস্ট করে দিব। কি করব? ওইটার থেকে আগে অ্যাডজাস্ট করব। সো অ্যাডজাস্ট করলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমি প্রথমে কি করছিলাম এই 4-5 বছর ধরে, যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, ক্রেডিট করছিলাম ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ক্রেডিট স্যার। এখন আমি কি করব? এই অ্যাকুমুলেটেড এখন debit ডেপ্রিসিয়েশনটাকে করব। জিরো করে দিব। কেন জিরো করে দিব? কারণ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন তো আমার আর দরকার নাই, কারণ আমার অ্যাসেটের ভ্যালু আমার অনেক বেশি, ক্যারিং অ্যামাউন্টের থেকে বেশি, তাই না? সো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট হয়ে যাবে। আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কত টাকা যাবে? এই বাকি ব্যালেন্সটা যেটা, সেটা 75,000 টাকা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যাবে। সো দুইটা পার্ট আছে, খেয়াল করে দেখেন। আমরা আরো এক্সাম্পল দেখব। এখন দেখেন আমার ম্যাথ কিন্তু শেষ হয়নি, আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট অন্যান্য জিনিস আর একটা পার্টেও দেখবো, সমস্যা নেই। এখন খেয়াল করে দেখেন, ইট স্টিল হ্যাজ এ ফার্দার 25 ইয়ার্স অফ ইউজফুল লাইফ রিমেইনিং, এবং এটার কত লাইফ আছে এখনো? আরো 25 বছর। 25,000 হ্যাঁ, এখন কেউ একজন আমারে বলেন যে এই 2016 সালে ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট কত? 2016 বা 6 যে ধরেন, 2016 ধরেন সুবিধাজনক। 2016 সালে ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট কত? স্যার 1,00,000-কে 25 দিয়ে ডিভাইড করতে হবে। 1,00,000-কে 25 দিয়ে ডিভাইড করতে হবে। আচ্ছা, গুড। আর কেউ? স্যার 1,75,000 যোগ 55, এটাকে 25 দিয়ে ডিভাইড করতে হবে স্যার। ওকে, গুড। তারপর আর কেউ? আর কেউ বলতে পারবে? স্ট্রংলি পার্টিসিপেট করেন। আমি আপনাদের তো ভ্যালুয়েবল টাইম। স্যার 1,00,000-কে 25 দিয়ে ডিভাইড করতে হবে স্যার। ও আচ্ছা, গুড। আর কেউ বলেন? কারণ আমি একটা জিনিস বলি আপনাদের, আপনারা কি জানেন যে ভ্যালুয়েবল টাইমটা আর্টিকেলশিপ টাইমে আসলে আপনাদের ভ্যালুয়েবল টাইম, কারণ এই সময় আপনাদের প্রতি আইসিবি রেসপন্সিবিলিটি আছে, ফার্মের প্রিন্সিপালের রেসপন্সিবিলিটি আছে, ফার্মের দায়বদ্ধতা আছে, আইসিবি দায়বদ্ধতা আছে। আর এট দ্য এন্ড অফ দ্য আর্টিকেলশিপ পিরিয়ড আপনি তখন কিন্তু ফ্রি বার্ড, এবং আপনি তখন এমপ্লয়ি। ফার্মে থাকবেন আপনি তখন এমপ্লয়ি, আপনার উপর প্রেশার বেশি, কারণ আপনি তখন জব করেন নিজেকে। সো গোল্ডেন টাইম আমার কাছে যেটা মনে হয় যে আর্টিকেলশিপ পিরিয়ড। সো এই সময় প্রেশার নিয়ে আরো সময়, এই সময় মন মানসিকতা ভালো থাকে,
আপনার ফ্যামিলিও আপনাকে প্রেসার দিবে না, আর যদি কেউ স্পেশাল থাকে সেও প্রেসার দিবে না যে না আমি তো এখন প্রচুর প্রেসারে আছি, আমাকে আর নতুন করে প্রেসার দেওয়ার দরকার নাই। ঠিক আছে? সো ফুলফিল দ্য ড্রিম, আপনার মনে হয় যে এই সময়টাতে আরো বেশি মনোযোগ দেওয়া উচিত। ওকে, কাম টু দ্য পয়েন্ট। 9200 টাকা। হ্যাঁ, না Depreciation- আমরা এবার দেখি আপনারা যারা বলছেন, হ্যাঁ দ্যাটস এ গুড কনসেপ্ট, বাট ওটা রাইট আনসার না। এবার দেখেন আপনারা যে এটা কিন্তু কোশ্চেনেই বলা আছে আফটার 5 ইয়ার্স অফ ট্রেডিং এই 1 জানুয়ারি এই অ্যাসেটের ভ্যালুর কথা কত টাকা বলা আছে, ফেয়ার ভ্যালু কত টাকা? 1,75,000। এই 1,75,000 টাকাই ওই দিনের ভ্যালু। সেটাই তো আমরা এস্টাবলিশ করলাম এতক্ষণ ধরে। কি করলাম? যে আমার অ্যাসেট পারচেজ করছিলাম কত টাকা দিয়ে? এই যে 1,20,000 টাকা। 20 আর এই যে নতুন করে বাড়াইলাম কত হাজার টাকা? 55,000 টাকা না? 55 তাহলে আমার এখন অ্যাসেটের ভ্যালু দাঁড়াইলো কত টাকা? 1,75,000 আর আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমি ডেবিট ক্রেডিট করছি কত টাকা? এই 4 বছর 5 বছর ধরে 20,000 টাকা। 20,000 এই যে আবার ডেবিট করে দিলাম, তাহলে অ্যাকুমুলেটেড 20,000 ডেপ্রিসিয়েশন ভ্যালু কত হয়ে গেল? 0 জিরো। জি সো স্যার। ওই ডেটা যায় আমার অ্যাসেটের ভ্যালু হয়ে গেল কত টাকা? 1,75,000 টাকা। কেউ যদি না বুঝে থাকেন এখন বলেন। সো 1 জানুয়ারি 2006 এ আমার অ্যাসেটের ভ্যালু কত টাকা? 1,25,000 টাকা। ওকে, স্যার এই ম্যাথে কি জার্নাল আসবে স্যার? 75। যে কোনো কিছুই আসতে পারে ভাই। আপনি জার্নালও ক্লিয়ার থাকেন, প্রেজেন্টেশনও ক্লিয়ার থাকেন, ডেপ্রিসিয়েশন কিভাবে হবে, ক্যারিং অ্যামাউন্ট কি হবে, সবকিছু ক্লিয়ার থাকা ভালো। স্যার ডিস্ট্রাক্ট হয়ে গেছিলাম তো স্যার, আসলে যদি একটু বলতেন স্যার। ও না, করলে আসলে ভালো নেটের হতো, প্রবলেম হয়। আমি নিজেও দেখছি, আপনাদের বলি, আমার ওই যে বাসায় প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে প্রবলেম হচ্ছিল। সো আমি যতই স্যার। উইলিং থাকি যে ইফোর্ট দেওয়ার জন্য, কিন্তু আমার যদি নেটের অবস্থা ভালো না থাকে তো আমার আসলে কিছু করার নাই। স্যার So, 55,000 টাকা আপনাদেরও যে আমি এই লিমিটেশনটা আসলে নিজেও রিয়েলাইজ করি যে অনেক সময় দেখা যায় যে নেটের কানেকশন থাকে না, এমন সিনারিতে থাকতে হয় যে দেখা গেলো যে অ্যাটেন্ড করাও যায় না। সো চেষ্টা করেন যে বেস্ট আউটপুটটা যাতে আমরা কম্বাইন্ডলি নিতে পারি এবং দিতে পারি। স্যার একটু রিক্যাপ করলে ভালো হতো একবার। পুরোটা স্যার এই যে 55,000 টাকা ওই যে পরবর্তীতে আবার অ্যাসেটে ডেবিট করলেন, তাহলে এটার ক্রেডিট টোটাল কত হবে? ক্রেডিট তো আমি প্রথমে করে নিছি। ক্রেডিট তো কত? এই যে 1,75,000 বিয়োগ 1,00,000 কত টাকা? ওই ডেটে, এই যে ডেটে রিভ্যালুয়েশন হইলো সেই ডেটে আমার রিভ্যালুয়েশন কখন হয়? যদি আমার ক্যারিং অ্যামাউন্টের থেকে, খেয়াল করে দেখেন, যদি আমার এই ক্যারিং অ্যামাউন্টের থেকে ফেয়ার ভ্যালু যদি বেশি হয় তাহলেই তো রিভ্যালুয়েশন হয়, তাই না? ওকে, হ্যাঁ, স্যার। এইটা মাথা, এটা তো প্রিন্সিপাল যে আমার ক্যারিং অ্যামাউন্টের থেকে, আমার ক্যারিং অ্যামাউন্ট কত? 1,00,000 টাকা, বাট আমার ফেয়ার ভ্যালু কত? 1,75,000। এই জন্য তো আমার এখানে রিভ্যালুয়েশন হয়েছে। আর যদি এটা 1,00,000 টাকার কম হইতো ক্যারিং অ্যামাউন্টের থেকে, তাহলে তো আমার ইম্পায়ারমেন্ট লস হইতো, যেটা কিনা আমরা আগের ক্লাসে দেখছি যে ইম্পায়ারমেন্ট লস হইলে আইএস এর রিকোয়ারমেন্ট হলো যদি ইম্পায়ারমেন্ট লস হয় সাথে সাথে এক্সপেন্স হিসেবে চার্জ করে দিতে হবে। কোথায় চলে যাবে? পিএনএল এ চলে যাবে, প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে চলে যাবে, এবং সাথে সাথে এক্সপেন্স হিসেবে চার্জ করতে হবে, যেটা আমরা আগের ক্লাসে দেখছি। আর যদি এটা হয় রিভ্যালুয়েশন হয় এবং গেইন হয়, তো রিভ্যালুয়েশন তো ওয়ান কাইন্ড অফ গেইন বা ইনকাম। হ্যাঁ, সো রিভ্যালুয়েশন গেইন হইলে এটা সাথে সাথেই ইনকামে নেওয়া যাবে না। কি বলছি বলেন তো? সাথে সাথেই ইনকামে নেওয়া যাবে না। বলছে এক্সপেন্স যদি হয়, লস যদি হয়, ইম্পায়ারমেন্ট লস সাথে সাথে এক্সপেন্স হিসেবে চার্জ করতে হবে। আই মিন ইম্পায়ারমেন্ট লস এক্সপেন্স ডেবিট, আর ওই অ্যাসেট ক্রেডিট যদি যে কমে যাবে যে পরিমাণ। হ্যাঁ, বাট ইনকাম হলে কিন্তু আমি ইনকামটার সাথে সাথে নিচ্ছি না, আমি একটা রিভ্যালুয়েশন রিজার্ভ অ্যাকাউন্টে নিচ্ছি। কোন অ্যাকাউন্টে নিচ্ছি? রিভ্যালুয়েশন রিজার্ভ। রিভ্যালুয়েশন রিজার্ভ অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছি। ওকে, সো রিভ্যালুয়েশন রিজার্ভ অ্যাকাউন্টে নিলে আমার এই টাকাটা কত টাকা? যে ফেয়ার ভ্যালু লেস ক্যারিং অ্যামাউন্ট কত টাকা? 75,000 টাকা। এইটা টোটালটাই চলে গেল ক্রেডিট। বোঝা গেল এবার কিভাবে আসলো? আমার এই যে রিভ্যালুয়েশন ফার্স্ট ক্রাইটেরিয়া, রিভ্যালুয়েশন কখন হবে? যদি ক্যারিং অ্যামাউন্টের থেকে আমার ফেয়ার ভ্যালু বেশি হয়। হইছে, এই জায়গায় ক্যারিং অ্যামাউন্ট 1,00,000, ফেয়ার ভ্যালু 1,75,000, রিভ্যালুয়েশন কত টাকা হলো? 75,000 টাকা। এটাই টোটালটাই ক্রেডিট হবে রিভ্যালুয়েশন রিজার্ভ অ্যাকাউন্টে। হয়েছে? দেন ডেবিট কি হবে? কোশ্চেন হইতে পারে ডেবিট কি হবে? ডেবিট হবে প্রথমে আমি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দিয়ে চার্জ করব। কত টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন করছি? 20,000 টাকা।
কারণ আমি এই পর্যন্ত কত টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন করছি, এই যে 20,000 টাকা। তো সেটা ডেবিট করলাম, কিন্তু বাকি টাকা কই ডেবিট করব? বাকি টাকা ডেবিট করব, এক্ষেত্রে বলা আছে যে অ্যাসেটের থেকে, অ্যাসেটের কস্ট প্রাইস থেকে যতটুকু বাড়তি ভ্যালু যদি ফেয়ার ভ্যালু হয়, তো ওই বাকি টাকা তো আমি অ্যাসেটে ডেবিট করি নাই, করছি? না স্যার। না স্যার। করি নাই। সো ওই দুইটা যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে আমার 1,20,000 টাকা অ্যাসেটে ছিল, আর এখন অ্যাসেটের ভ্যালু দাঁড়াইলো কত? 1,75,000। 1,75,000। তো লেস 1,20,000 কত টাকা? 55,000 টাকা। এখন দেখেন আমি এই যে কি স্যার দুইবার ডেবিট করা লাগবে, মানে যেটা বাড়তি আছে টাকা ওইটা সহ অ্যাডজাস্ট করা লাগবে? হ্যাঁ, তো করতে হবে না? আমার অ্যাসেটের ভ্যালু কিন্তু এখন 1,75,000, তো আমার 1,75,000 হইতে হবে না? আমি তো যখন পারচেজ করছি তখন কি দিছি? অ্যাসেট ডেবিট 1,20,000, আর ক্রেডিট করছি, সরি ডেবিট করছি কত? 1,20,000, তাই না? এখন আমার বর্তমানে 1 জানুয়ারি 2016 আমার অ্যাসেটের ভ্যালু কত? 1,75,000। তো বাকি 55,000 আমি পাবো কই? এই বাকি 55,000 অ্যাসেটের ভ্যালু বাড়বে। ক্লিয়ার? জি স্যার। তো এই যে বাড়লো, এই যে জেবি দিলাম না আমি, একটা জার্নাল বাউচার দিলাম না? এই জার্নাল জেবি দেওয়ার কারণে কি হয়েছে? এই অ্যাসেট ডেবিট করছি না? এখন দেখেন আমি যদি টি অ্যাকাউন্ট করতাম, সে ফর এক্সাম্পল টি অ্যাকাউন্ট যদি আমি করতাম, যে অ্যাসেটের টি অ্যাকাউন্ট করলে আমি কি করতাম? স্যার একটা ওপেনিং ব্যালেন্স থাকতো অ্যাসেটের, যেটা ছিল 1,20,000 সম্ভবত। হ্যাঁ, অ্যাসেটের টি অ্যাকাউন্টে স্যার ওপেনিং ব্যালেন্স যেটা প্রথম কেনা হয়েছিল অ্যাসেটটা স্যার, সেটা। হ্যাঁ। তো এই যে দেখেন আপনারা যে কি হইতো, জানেন যে এই অ্যাসেটটা আমি মাঝখানে নিয়ে গেলাম। আমরা তো জানি লেজার করছি না আমরা? ওই করছি স্যার। কিন্তু আপনাদের ওই ক্লাসগুলো হইলে একটু ভালো হইতো, কারণ এগুলো আপনারা আগেই লেজার, ট্রায়াল ব্যালেন্স, ইটিভি, এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্স এগুলো জানার কথা। সো ধরেন যে ডেবিট, আপনারা এটা তো জানেন, বিডিটি আমি এমনিতে দেখাচ্ছি, আপনারা তো বুঝেন। সো এটা তো ডেবিট সাইড, তাই না? তাই না? এটা ডেবিট সাইড, এটা কি ক্রেডিট সাইড। উপরে লিখতে হয়, কিন্তু উপরে লেখা যাবে না, আমি এই জন্য শর্টকাটের ভিতরেই লিখে দিলাম। হ্যাঁ, সো প্রথমে যখন অ্যাসেট পারচেজ করছি তখন আমার ডেবিট সাইডে কত টাকা হয়েছে? 1,20,000, তাই না? 1,20,000 স্যার। কয় তারিখে? ধরেন ওই যে প্রথম 1 জানুয়ারি স্যার। 1 জানুয়ারি, ওই 1 জানুয়ারি যে সাল, ঠিক আছে, এক সাল ধরেন। আবার 11 সাল ধরেন, আবার 1 জানুয়ারি, কি হলো 1 জানুয়ারি কত সাল? 2006 সাল ধরে। 6, ঠিক আছে। সো এই 6 এসে কত হচ্ছে? আবার 55,000 টাকা অ্যাড হচ্ছে, তাই না? হয়েছে? তাহলে এখন অ্যাসেটের ব্যালেন্সিং করলে অ্যাসেটের ভ্যালু কত? আমরা যে ট্রায়াল ব্যালেন্স করছি না, টোটালটা যখন বের করলাম 1,75,000, এই দেখেন 1,75,000, এই যে ক্রেডিট সাইডে নিয়ে আসলাম 1,75,000 আনছি 1,75,000। তাহলে আমার ব্যালেন্স সিডি বের করি না আমরা? এটা তো আপনারা করে আসছেন। সায়েন্সের কেউ আছেন? অনেক আছে স্যার। মানে লাইফে কোনোদিন অ্যাকাউন্টিং পড়েন না এরকম কেউ আছেন কিনা? আছে স্যার অনেক। কেউ থাকলে একটু বলতে পারেন, কারণ তার জন্য একটু কষ্টকর বুঝা। আর যদি লাইফে কোনো না কোনো সময় ভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি যে কোনো পর্যায়ে যদি কোনো সময় অ্যাকাউন্টিং পড়ে আসে, তাহলে সে এই জিনিস দেন। সো এই হলো অ্যাসেটের ভ্যালু। ওকে, কিভাবে বের করলাম? তো এখন দেখেন আমাদের, তো উপরে যাই আমরা আবার। তাহলে আমার অ্যাসেটের ভ্যালু যদি এখন হয় 1,75,000, কোন তারিখে? 1 জানুয়ারি 2006। ওকে, আমার অ্যাসেটের ভ্যালু কত? 1,75,000। আর কোনো কিছু আছে আমার এই জায়গা? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে? নাই। আরেকটা জিনিস আছে, রিভ্যালুয়েশন রিজার্ভে আছে 75,000 টাকা। সো সেটা আলাদা বিষয়, আমরা পরে দেখব। তো এখন রেস্ট অফ দা কত ইয়ার? ফার্দার 25 ইয়ার্স আছে না ইউজফুল লাইফ? সো 25 ইয়ার্সে ডেপ্রিসিয়েশন কত হবে? তো আমার অ্যাসেটের ভ্যালু কত টাকা এখন? 1,75,000। আমরা কি বলছি? পলিসি চেঞ্জ হোক, রিভ্যালুয়েশন হোক, প্রসপেক্টিভ ইফেক্ট, দেয়ার ইজ নো রেট্রোস্পেক্টিভ ইফেক্ট। ওকে, সো আমার এই ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন হবে কত? 1 জানুয়ারি এন্ড
2016 and onward 25 years কত করে ডেপ্রিসিয়েশন হবে 1,75,000 ডিভাইডেড বাই 25 7,000 টাকা। 7,000 স্যার। 7,000 টাকা গুড 1 লাখ কত আছে 1,75,000 ডিভাইডেড বাই 25 25 7,000 টাকা গুড এই 7,000 টাকা করে 2016 থেকে 5 ইয়ার্স এর ডেপ্রিসিয়েশন চার্জ হবে ঠিক আছে ফরম and on two zero six তাহলে এই ডেপ্রিসিয়েশন কি হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স পার annum কত টাকা করে হবে 1,75,000 ডিভাইডেড বাই কত 25 আপনারা তো বুঝতেছেন তাই না জি So স্যার। BDT 7,000 ক্লিয়ার ইয়েস স্যার। ওকে আমরা এবার রিভ্যালুয়েশন না করে আমরা অন্য এসে যাই এই জায়গায় আরেকটা জিনিস আছে সেই জিনিসটা আপনাদের সিলেবাসের ভিতরে না পরের লেভেলে শিখবেন তাও আমি বলবো না লাস্টের দিকে একটু মনে করেন কেউ সময় থাকলে তখন বলবো না যদি আপনাদের সিলেবাসের ভিতর নাই আউট অফ সিলেবাস বইতেই লেখা আছে আউট অফ সিলেবাস এই কনসেপ্ট বাট তারপর স্যার আপনি কোন কোন চ্যাপ্টার নেবেন আমাদের আমি তো নিব আপু আপনাদের বলছিলাম তো 9 থেকে 9 না কত ওই যে ইনভেন্টরি থেকে আর কি 9 থেকে 9 থেকে 13 তো মনে হয় না জি স্যার 9 থেকে 13 9 থেকে 13 স্যার আপনি আপনাদের একটু প্রথম দিকে আমাদেরকে বেশি ক্লাস হলে ভালো হতো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের স্যার একটু বুঝাই দিন স্যার মানে যেগুলো চ্যাপ্টার আছে এটা পড়ার পর যদি সম্ভব হয় আমি একটা জিনিস বলি আপনাদের যদি প্রথম থেকে 4-5টা চ্যাপ্টার হয়ে যেত ওইগুলো ধরেন যে আপনার হলো বেসমেন্ট আর 8 বা 9 থেকে ইনভেন্টরি বা নন কারেন্ট অ্যাসেট থেকে এগুলো হলো আপনার ইমপ্লিকেশন আপনি জি, একদম স্যার। প্র্যাকটিক্যালের সাথে রাইট আইএস এর সাথে আপনাকে ধরে ধরে বুঝতে হবে আপনার স্যার, এখানে ওই ডেবিট ক্লাসটা ক্রেডিট হচ্ছে শেখানোর কিছু নাই দুইটা। বুঝতে পারছেন আপনার এই জায়গায় যদি আপনি মনে করেন যে আপনি ডেবিট ক্রেডিট শিখবেন তাহলে হবে না ডেবিট ক্রেডিট আপনার ওই প্রথম 5-6 শিখে আসতে হবে হ্যাঁ সো এরপরে যেটা হয় এখানে হলো কনসেপচুয়াল শিখতে হবে আপনাকে এবং এই নলেজ আপনার একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজে লাগবে 500 এর উপরে একটা ক্লাস মানে নেওয়া যায় ব্যাংক স্যার। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট স্যার তারপরে স্যার এটা একটু বুঝাই দিন স্যার স্যার না 5 আর এগুলো তো 6 এর উপরে একটা ক্লাস নেওয়া একটা যায় জিনিস দেখেন উনিও স্কলার মানুষ ট্যালেন্টেড সাদমানি ভাই উনিও নিবেন স্যারও নিবেন ক্লাস হ্যাঁ সো উনি যথেষ্ট ভালো এবং ভালো করে পড়াবে তো আমার যেটা একটা রিভিউ ক্লাস স্কোপে আছে আমি এগুলো একটা রিভিউ ক্লাস পরে নেবেন কথা আমাদের হবে, সবার হ্যাঁ? পক্ষ থেকে পরে কথা হবে হোপসো উনিও ট্যালেন্টেড একজন লোক সো হোপ উনিও ভালো না উনি ভালো পড়ে স্যার খারাপ না উনি ভালো পড়ে হ্যাঁ সো আপনারা ওনার কাছেই দেখেন আমার যেটা দায়িত্ব আমি সেই দায়িত্ব পালন করি সো ওকে তারপর স্যার যদি আপনি পারেন 5 আর 6 এর উপরে একটা ক্লাস নিন আচ্ছা পরে দেখা যাবে সেটা আমার মানে সেটা পরে ডিসকাশন আমরা আমাদের দায়িত্ব যে জায়গা সেই জায়গাটা পালন করি হ্যাঁ সো এই জায়গায় একটা কনসেপ্ট আছে আমি একটু পরে বলবো এখন দেখেন না এখনই বলে দিই নাহলে পরে আবার ঝামেলা হবে এখন দেখেন এই পার ইয়ারে ডিপ্রিসিয়েশন চার্জ হচ্ছে কত টাকা এখন 7,000 স্যার টাকা আর আগে ডিপ্রিসিয়েশন চার্জ হইতো কত টাকা 4,000 4,000 পার্থক্য কত টাকা 3,000 এই 3,000 টাকা যে আমি ডেপ্রিসিয়েশন বেশি চার্জ করতেছি এতে আমার প্রফিট 3,000 টাকা কমে যাচ্ছে না জি স্যার জি স্যার বুঝতে পারছেন কনসেপ্টটা কে বুঝেন নাই বলেন আমার এখন মানে রিভ্যালুয়েশন করার ফলে আমার ডেপ্রিসিয়েশন হচ্ছে কত টাকা অ্যাসেটের ভ্যালু বেড়ে গেছে না যার কারণে আমার ডেপ্রিসিয়েশন হচ্ছে কত টাকা প্রতি বছর 7,000 টাকা আর আগের নিয়মে যদি আমি থাকতাম ভ্যালু যদি না বাড়াইতাম যা আছে তাই কস্ট তাহলে পরে আমার ডেপ্রিসিয়েশন হইতো কত টাকা 4,000 টাকা 4,000 তাহলে আমার বাড়লো কত টাকা খরচ 3,000 মানে এটা হলো অ্যালোকেশন হলো আবার কিন্তু আমি অ্যালোকেশন করে দিচ্ছি আমার ডেপ্রিসিয়েশন কিন্তু আগেই আমরা বলছি কি সিস্টেমেটিক অ্যালোকেশন অফ কস্ট
থ্রু আউট দ্য ইউজফুল লাইফ। তার মানে ভ্যালু যে বাড়াইলাম এতে কি হইলো, আমার অ্যাসেটের ভ্যালু বেশি দেখাবে, বাট অ্যালোকেশন তো আমাকে ওই রেস্ট অফ দ্য টাইমেই করতে হবে এবং কস্ট অ্যালোকেশন করে দিতে হবে, তাই না? যতক্ষণ পর্যন্ত না এটা রিয়েলাইজড গেইন না হয়, ঠিক আছে? সো এই যে বাড়তি 3000 টাকা, এই বাড়তি 3000 টাকা আমি যে এক্সপেন্স হিসেবে চার্জ করলাম, তো এক্সপেন্স হিসেবে চার্জ করলাম, আমার প্রফিট কমে গেল না ওই ইয়ারের? জি স্যার। প্রফিট কমে গেল, তাহলে প্রফিট যদি কমে তাহলে আমার ইপিএস ও কমবে। ইপিএস কমলে আমার মার্কেট শেয়ারে যে মার্কেট, যদি আমি লিস্টেড কোম্পানি হয় আমার মার্কেটে যে এটা ইফেক্ট করবে, করবে না? জি তো স্যার। এই জন্য আইএসএ এটা একটা অপশন আছে। স্যার এটা কি রিটেইনড আর্নিংস এ অ্যাডজাস্ট করতে হবে, তাই না স্যার? না, রিটেন আর্নিংস এ অ্যাডজাস্ট করতে হবে, হ্যাঁ গুড, রিটেন আর্নিংস এ অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু আমরা রিভ্যালুয়েশন রিজার্ভটাকে কোথায় নিয়ে যাই? রিভ্যালুয়েশন রিজার্ভটাকে আমরা নিয়ে যাই রিটেন আর্নিং, সরি, ওনার্স ইকুইটিতে আলাদা একটা রিজার্ভ অ্যাকাউন্টে নিয়ে যোগ করে রাখি। ওটা কিন্তু প্রফিট এন্ড লস বা আদার কম্প্রিহেনসিভ ইনকামে, প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে হিট করতেছে না, ঠিক আছে? না, ওটা আলাদা থাকে স্যার, প্রফিট এন্ড লস আলাদা থাকে, ডাইরেক্ট ওনার্স ইকুইটিতে যাই অ্যাড হয়। সো এখন আইএসএ বলতেছে যে এইটার ক্ষেত্রেও এই যে বাকি কত টাকা বাড়তি যে 3000 টাকা আমি চার্জ করলাম, হ্যাঁ, সেটা কোনটা? এই 7000, মানে নতুন ডেপ্রিসিয়েশন মাইনাস প্রিভিয়াস ডেপ্রিসিয়েশন, এই যে বাকি 3000 টাকা, হ্যাঁ, এটাকে আমি চাইলে পিএলএন এ রিভ্যালুয়েশনের থেকে বাদ দিয়ে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে চার্জ করতে পারি, ইনকামে, আদার ইনকাম। বুঝতে পারছেন? তখন কি হবে বলেন তো? প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আমার একবার এক্সপেন্স দেখাবো আর একবার ইনকাম দেখাবো। এক্সপেন্স দেখাবো, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেখাবো কত টাকা? 7000 টাকা। আর 3000 টাকা কি দেখাবো? ইনকাম। ইনকাম তো ডাইরেক্ট দেখাবো না, আমি প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট মানে রিটেন আর্নিং এর সাথে অ্যাডজাস্ট করে দিব 3000 টাকা। আবার স্যার, আবার স্যার একটু আবার। আর ইনকাম হলো কিভাবে? ইনকাম না, রিটেন আর্নিং এর সাথে মানে অ্যাড করে দিব। মানে আমি ডেপ্রিসিয়েশন দেখাচ্ছি কত টাকা? আলামিন ভাই বলেন, এমডি আলামিন। স্যার এটা তো আমরা রিভ্যালুয়েশন যখন করে ফেললাম তখন তো আর এটার 4000 টাকা আমরা বিয়োগ দিয়ে দেখানো, তখন রিভ্যালুয়েশন তো করেই ফেললাম, দেখে দেখানোর কোনো দরকার আছে কি? না, আমি বলছি কোনটা, এই কনসেপ্ট আপনাদের আসবে না পরীক্ষার হলে, কিন্তু এটা আলাদা একটা কনসেপ্ট যেটা আইএস এর একটু আপগ্রেডেশন চিন্তায় করা যায়। যেরকম আপনি যখন 7000 টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করবেন তখন আপনার প্রফিট কমে যাবে, যাবে কিনা বলেন? জি স্যার, কমবে না, কিন্তু এটা কি জাস্ট ফর অ্যালোকেশন? আপনি কি আদৌ ওই অ্যাসেটটা 1,75,000 টাকা বিক্রি করে দিবেন? না, করেন নাই। না স্যার, ওই টাকাটা স্যার আমার কাছে আছে না। হ্যাঁ, তো বাড়তি যে 3000 টাকা আপনি এক্সপেন্স দেখালেন, ওই 3000 টাকার অ্যাডজাস্ট করার জন্য ইনকামে 3000 টাকা নেওয়া যাবে ট্রান্সফার করে রিটেন আর্নিং এ। রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে আপনি কোথায় নেবেন? রিটেন আর্নিংস এ নিয়ে যাবেন। তাহলে আপনার ওই প্রফিটে হিট করবে কত টাকা? 3000 টাকা অ্যাডজাস্টমেন্ট হিট করবে, বুঝছেন? 3000 টাকা অ্যাডজাস্টমেন্ট যদি হিট করে তাহলে আপনি ওই 3000 টাকা কস্ট মানে অ্যাডজাস্ট হয়ে যাবে। মানে এইটা করা যায় আর কি। এটা তো প্রথম ধাপে করলেও আপনার কোনো সমস্যা নাই, এই পার্টটাও করা যায়, না করলেও কিছু সমস্যা নেই, বুঝতে পারছেন? তবে আপনাদের ফার্স্ট লেভেলে এই জিনিসটা আসবে না, আসার কথা না আর কি, আসে নাই এখন পর্যন্ত, যদি ভবিষ্যতে আসে। তবে এরকম একটা জিনিস আছে, এটা জানিয়ে রাখেন, ঠিক আছে? বুঝতে পারছেন? স্যার আমার একটা কোশ্চেন আছে, বলেন না। কম্পিউটারাইজড যদি অ্যাকাউন্টিং সিস্টেম হয়, যত ট্রানজাকশন হওয়া, অ্যাসেট ইয়ারটি হওয়া, এই যে স্যার যে অ্যাডজাস্টমেন্ট, এইটাই বোধহয় একমাত্র ম্যানুয়াল এন্ট্রি দিতে হয়, তাই না স্যার? এইগুলো এই যে ডিপ্রিসিয়েশনের যে এন্ট্রিটা, যদি আমরা ডিপেন্ড করে আপনি কি কোন সফটওয়্যার ইউজ করতেছেন, জিরো করা বা কুইক বুক, সেটাতে মানে আমি মানে ব্যাচেলার্স এর সময় ট্যালি, ত্রয়ী, এগুলো আসলে ইআরপি সফটওয়্যার না। মানে এখনো ট্যালি কিছুটা করছে, 9 ইআরপি তে কিছুটা আনছে মডিউল। তো আপনার ফুল ইন্টিগ্রেটেড যেগুলো সব ইআরপি, ওরাকল, তারপরে এই যে এসএপি, এইগুলো আরো আছে অনেক। এতে জিরো শিখছিলাম আর এমওয়াইওবি শিখছিলাম স্যার। তো ওখানে ওই আপনার এই যে এন্ট্রিটা যে এক্সট্রা এখন 3000 টাকা যেটা বলছিলেন, এটা বলছিল যে স্যার এটা নাকি ম্যানুয়ালি অ্যাকাউন্টেন্টদের অ্যাডজাস্ট দিতে হয় নাকি এভরি ইয়ারে? হ্যাঁ, দিতে হইতে পারে যদি ওখানে সিস্টেম না থাকে। তো ফিক্সড অ্যাসেট মডিউলে আগে যদি ওরকম সিস্টেম না থাকে, তো মডিউলে অ্যাডজাস্ট দিয়ে দিতে হবে। ওরাকলে যেটা করে যে অ্যাডজাস্ট দিয়ে দেয় মডিউল, আর ও তো জানবে না, জানবে
আর ভ্যালু এত ছিল, এত বাড়ছে, জেবি দিয়ে আপনাকে করা লাগে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, সো থ্যাংক ইউ। আমরা পরের ইস্যু চলে যাই। এখন ধরেন চিন্তা করেন একটা জিনিস চিন্তা করেন যে আমি অ্যাসেট কিনলাম। এরকম তো হইতে পারে যে আমি হয়তো বা 2 বছর পরে বা 5 বছর পরে আমার কাছে মনে হইলো যে অ্যাসেটটা আমার আর দরকার নাই, আমার নতুন অন্য ক্রাইটেরিয়া অ্যাসেট দরকার। সো আমি এটা সেলস করে দিতে পারি, বিক্রি করে দিতে পারি। সো সেক্ষেত্রে আমার কি হইতে পারে, অ্যাসেটটা আমি কিনছি ধরেন 10,000 টাকা দিয়ে, 2 বছর পরে যাই আমি অ্যাসেটটা বিক্রি করে দিলাম, যে ধরছিলাম যে এটা ডেপ্রিসিয়েশন হবে 10 ইয়ার্স আর কি ইউজফুল লাইফ। ভালো করে খেয়াল করেন যে কস্ট প্রাইস কত, 10,000 টাকা, ইউজফুল লাইফ কত, 10। তো 2 বছর পরে যে আমার কাছে মনে হলো যে আমি অ্যাসেটটা আর ইউজ করবো না, আমি অ্যাসেটটা বিক্রি করে দিব, ঠিক আছে। সো আমার 2 বছর পরে ওই টাইমে ডেটে, 2 বছর পরে যে ডেটটা, ওই ডেটে এসে যখন আমি ডিসিশন নিচ্ছি যে আমি অ্যাসেটটা সেল করে দিব, ওই সময় আমার ক্যারিং অ্যামাউন্ট কত? 8,000 টাকা। 8,000 টাকা। হ্যাঁ, সো 10,000 টাকার আমি 10 দিয়ে ভাগ দিলাম, 1,000 টাকা করে পার ইয়ার ডেপ্রিসিয়েশন। সো দুইটা বাদ দিলে পরে আমার কত টাকা আসলো? 8,000 টাকা। 2,000 টাকা বাদ দিলে, সো ওই সময় আমি বিক্রি করলাম অ্যাসেটটা কত হাজার টাকায়? 5,000 টাকায়। তাহলে আমার লাভ হইলো না লস হইলো? 3,000 টাকা লস। হ্যাঁ, তো কিভাবে পাইলাম? যে ওই সময়কার যে ক্যারিং অ্যামাউন্ট এবং ওই সময়কার যে সেলিং ভ্যালু, এই দুইটা যদি পার্থক্য যদি কম হয় ক্যারিং অ্যামাউন্টের থেকে, সেলিং ভ্যালু বা সেল প্রসিড, তখন লস। আর সেল প্রসিড যদি ক্যারিং অ্যামাউন্টের থেকে বেশি হয় তাহলে গেইন। বুঝা গেল? জি স্যার। ওকে, এখন আমরা দেখি একটু থিওরিটিক্যাল ভাবেও। A disposal account is used to calculate the profit or loss on disposal of an asset, which is the amount by which the sale proceeds of the asset differs from its carrying amount at the date of disposal. The profit or loss on the disposal of a non-current asset is the difference between, নিচে দেয়া আছে দেখো কি ডিফারেন্স, the carrying amount of an asset at the time of its sale। কি বলছি? The carrying amount of the asset at the time of its sale, যখন আমি সেল করতেছি বা ডিরিকগনাইজ করতেছি, তখন ডিসপোজাল করতেছি, তখন এর ক্যারিং অ্যামাউন্ট কত, সেটা সেই সময় কি হইতে হবে? if net disposal proceed, the value received less any cost of making the sale। এটা একটা বর্ণনা বলছে, কিন্তু আপনি এইটা না চিন্তা করে এটা বাদ দিয়ে দেন। আমরা দুইটা জিনিস আছে থাকে, আমাদের দুইটা জিনিস ওই সময় দরকার যদি ডিসপোজাল করে। কি কি দরকার? দা ক্যারিং অ্যামাউন্ট। ক্যারিং অ্যামাউন্ট আমরা বের করতে পারবো? ক্যারিং অ্যামাউন্ট আমরা বের করতে পারবো না? যদি কোনো সময় আমার মনে হয় যে আমি অ্যাসেটটা সেল করে দিব, ওই সময় আমার ওই অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্ট কত টাকা সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস দরকার, আমি যে সেল করব তাহলে আমার তো বুঝতে হবে যে এখন আমার এই অ্যাসেটটার আমার বুক ভ্যালু কত, যে কত টাকা এখন ভ্যালুতে আমি বুকে এটা এন্ট্রি করে রাখছি আমার অ্যাসেটটা। আর আরেকটা জিনিস হলো আমি কত টাকায় সেল করতে পারবো। তো সেল শুধু করতে পারলে হবে না, আমার সেল করতে গেলে যদি কোনো কস্ট হয়, অ্যারাইজ হয়, সেই কস্টটাকে বাদ দিয়ে নিতে হবে। ধরেন আমি কি বলছি আপনাদের, 10,000 টাকা একটা অ্যাসেট, 10 ইয়ার্স ইউজফুল লাইফ, যেটা ডেপ্রিসিয়েশন করলে 2 ইয়ার্স পরে আমার ক্যারিং অ্যামাউন্ট কত টাকা হয়? 8,000 টাকা। ওকে, সো 8,000 টাকা যদি ক্যারিং অ্যামাউন্ট হয়, আর আমি এটা সেল করবো কত টাকা বলছি? 5,000 টাকা। আচ্ছা, এই 5,000 টাকা না করে যদি আমি 5,200 টাকা সেল করতাম, তাহলে আমার লস হইতো কত টাকা? 2,800 টাকা। হ্যাঁ, বাট ওই 2,800 টাকা না, এই জায়গায় একটা বোঝার ভুল হয়েছে। সেটা হলো ওই 5,000 টাকা থেকে 2,000 টাকা, 200 টাকা বাদ যাবে। কি বলছি? যদি আমার ওই অ্যাসেটটা সেল করতে 200 টাকা খরচ হয়, তাহলে 5,000 টাকা থেকে 200 টাকা বাদ যাবে। বাদ যায় ওই সেল প্রসিডটা হবে নেট ডিসপোজাল প্রসিড। কি বললাম? নেট ডিসপোজাল প্রসিড। সেটা হবে হলো ওই 2,000 টাকা, 200 টাকা বাদ দিয়ে, দ্যাট মিনস 4,800 টাকা। সো 4,800 টাকা যদি ওইটা হয়, আর আমার ক্যারিং অ্যামাউন্ট কত টাকা? 8,000 টাকা। 8,000 টাকা মাইনাস 4,800 টাকা, কত টাকা? 3,200 টাকা লস। ওকে, বুঝা গেল? এবার দেখেন, তাহলে নেট ডিসপোজাল মানে কি বুঝাইছি আমি? দ্য ভ্যালু বোঝানো হয়েছে এখানে, দ্য ভ্যালু রিসিভড লেস এনি কস্ট অফ মেকিং দ্য সেল। ওকে, তো এবার দেখেন কখন প্রফিট হবে আর কখন লস হবে। পড়েন তো একজন, যে দ্য নেট ডিসপোজাল প্রসিডস যদি ক্যারিং অ্যামাউন্টের থেকে বেশি হয়, ঠিক আছে, তাহলে কি হবে? প্রফিট অন ডিসপোজাল।
আর যদি নেট ডিসপোজাল প্রসিড ক্যারিং অ্যামাউন্টের থেকে কম হয় তাহলে লস অন ডিসপোজাল। ওকে, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, সো প্রফিট আর শোন অ্যাজ আদার ইনকাম। যদি এই যে প্রফিটটা হয়, ঠিক আছে, আর যদি লস হয়, লস অন ডিসপোজাল স্যার হয় আর নেট রিপোর্টেড ডিসপোজাল ভ্যালুটা স্যার আরেকবার বলবেন যে কিভাবে বের করব? কই দেখাবো? স্যার প্রফিটটা কি যাবে নন অপারেটিং এক্সপেন্স ওই ইনকামের ভিতর স্যার? আদার ইনকামে যাবে। আদার ইনকামে স্যার, হ্যাঁ, আর লস হলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর ডিস্ট্রিবিউশন কস্ট, ঠিক আছে, যে পার্টের কি কার বা এই সেই অনুযায়ী যাবে। স্যার লস হলে কই যাবে আরেকবার বলবেন প্লিজ? এই যে লেখা আছে তোরে ভাই, স্লাইড দেখতেছেন না? ডিস্ট্রিবিউশন অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আর এক্সপেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ অর এক্সপেন্স। ডিস্ট্রিবিউশন কস্ট, স্লাইড দেখতে পাচ্ছেন না? ইয়েস স্যার। ওকে ওকে, এই যে দুটো ভাই, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট এক্সপেন্স অর ডিস্ট্রিবিউশন কস্ট। ওকে, সো আমরা এখন ম্যাথ দেখি, ম্যাথ দেখলে পরে আরো বুঝতে পারবেন। এই সেম স্যার সিনারিও দিয়ে নেট আছে। ডিসপোজাল ভ্যালুটা স্যার কিভাবে বের করব এটা স্যার আরেকবার একটু বলবেন? এই যে এই পরের ম্যাথ করলে বুঝবেন, এই যে 3 নাম্বার ম্যাথে দিয়ে আছে, ঠিক আছে? আপনি মনে রাখেন, যদি না বুঝেন তাহলে আমার আবার জিজ্ঞেস করবেন, ঠিক আছে? সো নেট ডিসপোজাল প্রসিড আপনি যেটা আস্ক করছেন এই যে দিয়ে আছে। ওকে, এই যে ভ্যালুটা মার্ক করছি না, দেখেন আপনার কোশ্চেন আনসার এই জায়গায় রয়ে গেছে। সো আই হোপ ইউ উইল গেট ইওর আনসার। এ বিজনেস পারচেজ এ নন, কেউ একজন পড়েন একটু। স্যার পড়তেছি আমি। ওকে, A business purchased on a non-current asset on 1st January 2001 for BDT 25,000. It had an estimated life of 6 years and estimated residual value of BDT 7,000 and is depreciated on straight line. The asset Okay. was sold. এই পর্যন্ত থাকেন। Yes, sir. এখন সিম্পল ম্যাথ, যে 1st জানুয়ারি 2011 কত টাকাতে অ্যাসেটটা পারচেজ করছে? 25,000 টাকা। 25,000 এবং এস্টিমেটেড ইউজফুল লাইফ কত? 6 ইয়ার্স। আর রেসিডুয়াল ভ্যালু কত? 7,000 টাকা। এবং 7,000 ডেপ্রিসিয়েশন মেথড কি? স্ট্রেট লাইন। বলেন পার ইয়ার ডেপ্রিসিয়েশন কত? স্যার 3,000 টাকা। 3,000 টাকা। মানে 25,000 মাইনাস 7,000 ডিভাইডেড বাই 6, 3,000 টাকা। ওকে, এখন দেখেন the asset was sold after 3 years. কয় ইয়ার পরে সেল করছে? 3 ইয়ার। 3 ইয়ার্স। তার মানে 3 বছর আমার ডেপ্রিসিয়েশন হয়ে গেছে না? জি স্যার। জি স্যার। 3 ইয়ারের ডেপ্রিসিয়েশন হইলে কত টাকা? অ্যাকুমুলেটেড 9,000 ডেপ্রিসিয়েশন 9,000। 9,000 তাই 9,000 টাকা যদি আমার অ্যাকুমুলেটেড, কি ব্যাপার, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যদি 9,000 টাকা হয়, হ্যাঁ, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যদি 9,000 টাকা হয়, তো শুরুতে আমার কি ছিল? ক্যারিং অ্যামাউন্ট বের করতে হবে স্যার। হ্যাঁ, কস্ট, তো ক্যারিং অ্যামাউন্ট কত টাকা হবে? 25,000 মাইনাস 9,000 স্যার। 9,000। হ্যাঁ, সো আমি কি করব? 16,000 হয়ে গেল 25,000, তাই না? 25,000 হইছে না স্যার, 9 লিখে ফেলছেন নাকি একটা? 25,000 মাইনাস 9,000। ওই তো 9,000 আর কি, 3,000 গুণ 3, তাই না? জি স্যার। 3,000 ইনটু 3, ঠিক আছে? সেটা বাদ দিলে আমি কি পাবো? স্যার এটা বাদ দিলে আসবে কত? ক্যারিং অ্যামাউন্ট। ক্যারিং অ্যামাউন্ট আসবে স্যার। ক্যারিং অ্যামাউন্ট স্যার। ক্যারিং অ্যামাউন্ট কত টাকা? 16,000। 16,000 16,000। 16,000 টাকা। 16,000 টাকা আসলো। সো এই ক্যারিং অ্যামাউন্ট যদি 16,000 টাকা হয়, সো আমরা কি বলছি? ক্যারিং অ্যামাউন্ট কত? 16,000 টাকা। আর নেট ডিসপোজাল এই যে যেটা, এই ভ্যালুটা কত? স্যার এই ভ্যালুটা হচ্ছে 17,500 লেখা আছে। তার মানে আমাদের এই ক্ষেত্রে গেইন, প্রফিট হচ্ছে স্যার, গেইন হচ্ছে। হ্যাঁ, ওই যে কে জন একজন আনসার করতেছিল না, একটা মেয়ে কে জন বলতেছিলেন না, আপনি একটু বলেন তো কত? নেট প্রফিট কত? 17,500 মাইনাস, হ্যাঁ 17,500 মাইনাস 16,000। এখন এই জায়গায় কি গেইন হইছে না লস হইছে? গেইন হচ্ছে স্যার। গেইন 1500 গেইন। এখন লস হইছে স্যার। এই যে না 17,000, হ্যাঁ 17,500। সো এই ক্ষেত্রে গেইন হইছে না লস হইছে বলেন? স্যার গেইন হইছে 1,500। প্রফিট অন ডিসপোজাল, তাই না? প্রফিট অন ডিসপোজাল স্যার এটা।
কিভাবে বুঝলাম? এই যে উপরের দিক তাকায় দেখেন, নেট প্রফিট ক্যারিং অ্যামাউন্টের থেকে বেশি, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে প্রফিট অন ডিসপোজাল, প্রফিট অন ডিসপোজাল কি? এই যে 17,500 মাইনাস 16,000 16,000 ইকুয়াল 1500 ইকুয়াল কত? বিডিটি 1500 1500 বুঝতে পারছেন? প্রফিট আর লস। এবার চিন্তা করেন, এবার ফিগারটা আমি চেঞ্জ করে দিই। এই ফিগারটারে ধরেন আমি করে দিলাম 14,000 ধরেন 13,500 12,500। কত টাকা? 12,500 তাহলে কি হবে বলেন? লস কত টাকা? লস হবে 3,500 কিভাবে পাইলেন? 16,000 টাকা হচ্ছে ক্যারিং ভ্যালু। তার যদি আপনি সো আমরা দেখি তাহলে এই ক্ষেত্রে তখন নিট ক্যারিং অ্যামাউন্ট তো কোনো চেঞ্জ হলো না, তাই না? স্যার ক্যারিং না, স্যার। অ্যামাউন্ট সেম থাকবে স্যার, আমাদের হ্যাঁ। চেঞ্জ হবে শুধু ওই ডিসপোজাল ভ্যালুটা স্যার। তাহলে ডিসপোজাল ভ্যালু এখন কত হয়ে গেল? 12,500। এখন 12,000 সিনারিও কি হয়ে গেল? যে ক্যারিং অ্যামাউন্টের থেকে নিট ডিসপোজাল ক্যারিং অ্যামাউন্ট বড়, নিট ডিসপোজাল অ্যামাউন্ট ছোট, তাই না? মানে কি নিট ডিসপোজাল অ্যামাউন্টস প্রসিডস লেস দেন দ্য ক্যারিং অ্যামাউন্ট, তার মানে তাহলে স্যার কি সেক্ষেত্রে লস? লস অন ডিসপোজাল। লস। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার কি হবে? লস অন, আচ্ছা আমরা দুইটারে আলাদা করে নিই, কারণ একটা এক্সাম্পল রেখে দিই, পরেরটা আরেকটা আছে, সমস্যা নেই, ঠিক আছে? ইফ কি যদি নেট ডিসপোজাল অ্যামাউন্ট 12,500 হয়, তাহলে কি হবে? আমার লস অন ডিসপোজাল, তাই না? ঠিক আছে, ওই সিনারিওটা আমরা চেঞ্জ করে দিলাম, নাহলে ম্যাথের এটা বুঝতেই হবে। তো সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে? তখন এই যে 16,000 টাকা, 16,000 মাইনাস 12,500, সো হলে কত টাকা হবে? 3,500 না? জি স্যার। 3,500, এটা হলো লস। ঠিক তাহলে আছে, স্যার আসলে উল্টা হয়ে গেছে, 12,500 মাইনাস 16,000টা আসলে হওয়া উচিত লেখার ওয়াইজ, তাই না স্যার? দ্যাট বোকা কি বলেন? ফিগার সবসময় পজিটিভটা সামনে রাখবেন। ঠিকই আছে স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওই থেকে লেখার সময় লিখছি আমি বোঝার হ্যাঁ। জন্য যে কি নিট ডিসপোজাল যদি ক্যারিং অ্যামাউন্টের থেকে বড় হয় তাহলে প্রফিট, আর ক্যারিং অ্যামাউন্ট থেকে ছোট হয় তাহলে লস, বোঝার জন্য এইভাবে লেখা। বড়টা ম্যাথ সবসময় যখন আগে। করবেন তখন তো আপনি জানেন যে কোনটা বড় কোনটা ছোট, এটা থেকে এটা লেস করবেন, তখন এইভাবে। ঠিক আছে, লস অন ডিসপোজাল ওইভাবে দিলেও হবে। ম্যাথমেটিক্যাল চিন্তাতে আপনি তো এটা নেগেটিভ ফিগার, তাই না? আপনি জি স্যার। কম্পিউটার বেস পরীক্ষায় তো আপনার নেগেটিভ বুঝাইতে গেলে কি করা লাগে বলেন তো? স্যার ব্র্যাকেটে কম্পিউটার বেস পরীক্ষায় নেগেটিভ বুঝাইতে গেলে ফিগারে কি করা লাগে? ব্র্যাকেট দেওয়া লাগে স্যার। স্যার ব্র্যাকেট। ব্র্যাকেট দেওয়া ব্র্যাকেট, লাগে আইদার ব্র্যাকেট অর মাইনাস সাইন, অথবা একটা মাইনাস সাইন স্যার। ঠিক আছে? সো আপনি ওইভাবে তখন করবেন, দিবেন, সমস্যা নাই। আসলে কনসেপ্টটা বুঝছেন কিনা, দ্যাট ইজ মাই কনসার্ন। ঠিক আছে, স্যার। জি স্যার। ওকে। সো আমরা পরের একটা ম্যাথ আছে, এই ম্যাথটাও দেখি। এই ম্যাথটা করলে তখন আপনি বুঝতে পারবেন। So, এই ম্যাথে ওই যে যে বলতেছিলেন একজন আপু, আপনি একটু পড়েন এটা, কারণ আপনার কোশ্চেন আনসার এটার ভিতর আছে। A business purchased a machine on 1st July 2001 for BDT 39,000. The Okay. machine had an estimated residual value of BDT 3,000 and a life of 8 years. The machine was sold for BDT 18,600 on 31st December 2004. To make the sale, the business had to incur certain ওকে, কি dismantling Dismantling cost. dismantling cost and cost of transporting the machine. transporting the machine to the buyer's premises of BDT 1,200. What was the profit or loss on disposal? হ্যাঁ, আপনি আমারে বলেন, এখান থেকে ক্যারিং অ্যামাউন্টটাকে বাইর করে বলেন কত, কস্ট কত, আপনি মুখে মুখে বলেন কস্ট কত, কস্ট কত মেশিনের? 39,000। ওই কোশ্চেন বললেন, আনসার বলবেন না?
কত টাকা? 39,000 টাকা স্যার। 39,000 টাকা। জি স্যার। That is আপনি বলেন আপনার নাম কি? আপনি কোশ্চেন বললেন যে বিথি ও আচ্ছা, আপনি বলেন এই যে কস্ট কত টাকা? 39,000 টাকা, তাই না? জি সো স্যার। আর রেসিডুয়াল ভ্যালু স্যার 3,000 টাকা। আর লাইফ টাইম ইউজফুল লাইফ ইউজফুল years. লাইফ 8 ইয়ার্স। তাহলে পরে ডেপ্রিসিয়েশন ক্যারিং অ্যামাউন্ট কত? এই যে কয়টা ইনফরমেশন আছে, এই যে রেসিডুয়াল ভ্যালু বলেন, Yes, sir. আপনার আনসার বলেন। রেসিডুয়াল ভ্যালু কত? রেসিডুয়াল ভ্যালু হচ্ছে 3,000। ওকে, আর ইউজফুল লাইফ? ইউজফুল লাইফ 8 8 ইয়ার্স। ইউজফুল লাইফ 8 ইয়ার্স। সব ইনফরমেশন কিন্তু এই যে এরকম ভাবে ইনফরমেশন পিক করতে হয়, কিভাবে যায় না? ইউজফুল লাইফ কত? 8 ইয়ার্স না? এখন বলেন আপনি যে ডেপ্রিসিয়েশন কত? এই পার ইয়ার ডেপ্রিসিয়েশন কত? 4,500 স্যার। 4,500 পার ইয়ার। 4,500। 4,500 পার ইয়ার। কিভাবে পাইলাম? 39,000 মাইনাস 39,000 মাইনাস কত? 3,000 ডিভাইডেড বাই divided by 8 years. 4,500। এইবার আসেন, আমরা কয় বছর পরে ডিসিশন নিছি? দ্য মেশিন ওয়াজ সোল্ড এত, কি হলো? দ্য মেশিন ওয়াজ সোল্ড বিডিটি 18 পয়েন্ট না, সরি ভুল হইছে এটা, আবার কমা হবে 18,600 অন 31st December 2004। ঠিক আছে, আমি অ্যাসেটটা কিনছিলাম কবে? 2011 সালে, আর 2001 সালে, এবং এটা সেল করছি কবে? 2004 সালে বা 14 সালে। হ্যাঁ, তো 3 বছর পর। আমি কবে সেল করছি? 3 বছর পর। আর 3 বছর পর না কয় বছর পর বলেন তো? 4 বছর পর স্যার। 4 বছর পরে। স্যার 1 জুলাই 3.5 বছর কে বললেন? স্যার 1 জুলাইতে স্যার পারচেজ করেছিলাম। 3.5 বছর কে বললেন? 3.5 বছরটাই স্যার রাইট অ্যান্সার হবে স্যার, কারণ এখানে 3.5 বছর কে জুলাই। বলছেন? তার নাম বলেন। রাসেল। রাসেল, গুড, এক্সিলেন্ট। 1 জুলাই 2000, ওই যে দেখেন ওই সাল খেয়াল রাখেন, স্যার 1 জুলাই থেকে 4 ইয়ার্স পর। 4 ইয়ার্স না, 3.5 বছর। 3.5 বছর স্যার। 2004 না, 14। ওখানে 31st ডিসেম্বর মেনশন করা আছে, তাহলে জুলাই 31 ডিসেম্বর মেনশন করা আছে। সো এই জায়গায় 3.5 বছর। সো 3.5 বছর পরে সে অ্যাসেটটা সেল করে দিছে, তাই না? তো সেক্ষেত্রে আপনার ডেপ্রিসিয়েশন হইলেও আপনাকে বের করতে হবে কি, যে পার ইয়ার ডেপ্রিসিয়েশন বের হইছে কত টাকা? 4500 টাকা, তাই না? জি তো স্যার। আপনাকে ডেপ্রিসিয়েশন বের করতে হবে 3.5 বছরে। তো ইনটু 3. 15,450। 4,500 ইনটু 3.5, ঠিক আছে? 15,750। তাহলে আমি এখানে ক্যারিং অ্যামাউন্ট কত, কি হলো? ক্যারিং অ্যামাউন্ট কত? 18,600। এই জায়গায় একটা, এই ডেটটা কিন্তু ইম্পর্টেন্ট, খেয়াল করেন। আমি কিছু কিছু ডেট দিচ্ছি, এটা আপনাদের বোঝার জন্য। ডেপ্রিসিয়েশন তো আপনারা বুঝছেন, এটুকু আর বের করলাম না। হ্যাঁ, এগুলো তো আপনারা বুঝেন এখন, এগুলো করতে করতে তো এখন বুঝার কথা মনে হবে, রিপিটেটিভ মনে হবে। এই পরেরটা ইম্পর্টেন্ট, যেটা দেখেন। সো এইবার আমাদের এই যে ডেট, এই ডেটে আমি এসে কয়টা ভ্যালু বের করব? 2টা ভ্যালু। ক্যারিং অ্যামাউন্ট কত টাকা বলেন? 23,250। 23,250 স্যার। 23,250 কিভাবে পাইলাম ভাই বলেন তো? কস্ট কত টাকা? কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। 39,000 মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। মাইনাস কত টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বের করলেন? 15,750 না? 15,750, ঠিক আছে? তো আপনার এই জায়গা কত টাকা ক্যারিং অ্যামাউন্ট? 23,250। কত? 23,250। 23,250। 23,250, ওকে। আর আরেকটা ভ্যালু আছে না? আরেকটা ভ্যালু কি বের করি আমরা? দা ডিসপোজাল অ্যামাউন্ট, নেট ডিসপোজাল প্রসিড, তাই না? জি স্যার। ডিসপোজাল প্রসিড কত টাকা? স্যার 18,600। 18,600। আরো একটা ফিগার আছে স্যার, এখানে 1200 টাকা আছে স্যার, একটা কস্ট, এটা সম্ভবত
তো এই জায়গায় কত টাকা বলেন আগে, নিট ডিসপোজাল প্রসিড কত টাকা? 18,600 না? জি স্যার। এখন 18,600 হয় না স্যার। স্যার 16,600 লিখছেন বোধহয়। 18,600 লিখছি ভাই। 18,600 হ্যাঁ। হ্যাঁ। এখন দেখেন এই লাস্টের লাইনটা পড়েন, এই যে লাস্ট, Mission এটা of একটু the পড়েন। buyer or partnership to ঠিক আছে, পড়েন একজন। To make the sale, the business had to incur dismantling cost and cost of transporting the machine to the buyer premises. মানে কি, ওই যে যদি ডিসমেল্টিং হলো কোন একটা জিনিস মেশিন টেশিন যখন করা হয়, তখন ওই যে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য যদি যেসব কাজ বাজ করা হয় সেগুলো করতে হয়, ঠিক আছে? সো ডিসমেল্টিং কস্ট এন্ড কস্ট অফ ট্রান্সপোর্টিং দ্য মেশিন, এবং অ্যাসেটটা সেল করলেন, তো যার কাছে বিক্রি করছেন সে বললো ভাই তুমি তোমার ফ্যাক্টরিতে আমার ফ্যাক্টরি পর্যন্ত তোমার পৌঁছায় দিতে হবে, ঠিক আছে? তো ট্রান্সপোর্টিং কস্ট, ওকে। এই দুটো ওই অ্যাসেটটা সেল করতে যায় আমার আরো কত টাকা খরচ হয়েছে? খরচ হয়েছে 1200 টাকা খরচ। 1200 টাকা। সো এই জায়গায় ডিসপোজাল প্রসিড হলো কত টাকা? 18,600। আর নিট ডিসপোজাল বলতে ওই সেল করতে যায় যে খরচটা হবে সেটাও বাদ দিতে হবে, 17,400। ঠিক আছে? তাহলে আমার নিট ডিসপোজাল কত টাকা হবে? 17,400। 17,400। এই একজন কোশ্চেন করছিলেন এই নিট ডিসপোজাল কিভাবে বের করে, পাইছেন আপনার আনসার? জি স্যার, পেয়েছি। ওকে, থ্যাংক ইউ। সো এখন দেখেন নিট ডিসপোজাল যদি এটা হয় তাহলে এবার বলেন গেইন না লস হইছে? গেইন। স্যার গেইন গেইন হয়েছে। না? জি স্যার। জি স্যার। খুবই সুন্দর একটা জিনিস, গেইন বা না লস হয়েছে, আপনি বললেন গেইন হয়েছে। না, এটা তো গেইন না স্যার। লস হয়েছে। লস হয়েছে স্যার। আমি ভুল দেখলাম না। 23,250 টাকা উপরে গেলে লাভ হতো। ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে স্যার ক্যারিং অ্যামাউন্টটা খেয়াল করে এই যে নিচ্ছেন। আপনারা দেখেন লাভ লস তো আপনারাই বলতেছেন, আমি কিন্তু এখন বলিনি। তো কথা হলো এই জায়গায় ক্যারিং অ্যামাউন্ট কত টাকা? 23,250। 23,250। তার মানে কি ক্যারিং অ্যামাউন্ট আমার যা প্রসিড, বেশি। যা টাকা যা পাইছি তার থেকে বেশি, ঠিক আছে? সো আমার লস হয়েছে, ওকে। কত টাকা বলেন তো? 23,250 মাইনাস 5,850। 5,850 স্যার। 5,850 না? নিট লস, জি স্যার। 5,000 5,850। এখন এই পর্যন্ত বুঝছেন আপনারা? জি স্যার। জি স্যার, এখন বুঝেছি। দেখেন শুরু থেকে মনে হইতে পারে, হঠাৎ করে যদি আপনি প্রথম থেকে না বুঝতেন তাহলে আপনার কাছে হঠাৎ করে এসে যদি আমি বলতাম যে এই গেইন এই লস এরকম এরকম, তাহলে পরে আপনার কাছে কি মনে হইতো? মনে হইতো যে আজব এক দুনিয়া, আমি এই জায়গায় আসছি, ঠিক আছে? আপনারা মনে মনে ভাবতেন যে আরেকটা কোশ্চেন ছিল। স্যার এই স্লাইডগুলোকে আমাদের দেওয়া ছিল স্যার। হ্যাঁ এটা দিনই, এটা দিয়ে দিব। হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন না ভাই, বলেন না স্যার please। ট্রান্সপোর্ট কস্ট যদি বায়ার নিজে দিত তাহলে তো আর মাইনাস করতে হইতো না, তাই না? না না না, বায়ার যদি নিজে দিত তাহলে করতে হতো। আমার ওই সেলটা করতে যাই তো অনেক সময় হয় যে আমি গার্মেন্টস ফ্যাক্টরি, আমি মেশিন সেল করব, ওই মেশিন তো কেউ কিনে না, তো আমি ধরেন যে কি করতে পারি, অন্য ফ্যাক্টরিতে বিক্রি করব, তা ওই জায়গার ম্যানেজারকে বললাম যে ভাই আমার কিছু মেশিন আছে, তো তুমি কিনতে পারো, আমার একটা কমিশন দিবে, তুমি দাও আমার ওই ফ্যাক্টরিতে মেশিন গুলো সেল করে দিতে পারো কিনা। সো সে ধরেন যে 5,000 টাকা নিল একটা 50,000 টাকা মেশিন সেল করার জন্য, এটা বিজনেস নরমাল সিনারিও ফিনোমেনা। সো ওই ক্ষেত্রে 5,000 টাকা আমার কস্ট, আমি বিজ্ঞাপন দিতে পারি না, বা আমি ধরেন যে কোনো ওয়েতে সেল করি, সেল করতে গেলে কস্ট হয় না, সেই কস্ট গুলো ওখান থেকে বাদ যাবে। সেলে থেকে কস্টগুলো বাদ দিয়ে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা স্যার, আপনি এখানে মানে আমরা যে নরমাল ইয়াতে করতেছি যে আমাদের যে ভ্যালু, পারচেজ ভ্যালু থেকে রেসিডুয়াল ভ্যালুটা বাদ দিয়ে লাইভ ইউজফুল লাইফ দিয়ে ভাগ করে আমরা ইয়া বের করতেছি, ডেপ্রিসিয়েশনটা বের করতেছি। তো স্যার আমরা যখন এই জিনিসটা ক্যারিং অ্যামাউন্টে যাচ্ছি তখন আবার শুধু আমরা পারচেসের যেই অ্যামাউন্টটা এইটাকে কেন কনসিডার করতেছি, রেসিডুয়াল ভ্যালুটাকে কেন মানে বাদ দেওয়া হচ্ছে না? কারণ আমরা তো
ডেপ্রিসিয়েশন যখন ডেপ্রিসিয়েশন স্যার এখানে ৩৯,০০০ টাকা হচ্ছে পারচেজ মেশিনটা, ওকে, হ্যাঁ ৩,০০০ টাকা রেসিডুয়াল ভ্যালু। হ্যাঁ, এটা বাদ দিয়ে আমরা ক্যালকুলেশন করতেছি হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন। কি নাম আপনার আগে তাই বলেন, আর বাড়ি কই? রাসেল স্যার। রাসেল। তো দেশের বাড়ি কই ভাই? বগুড়া। গুড। এবার শুনেন, বগুড়াতে দই আনছেন, তো চিন্তা করছেন যে দই না, বগুড়ার ভালো জিনিস কি, মানে দই স্যার, ভালো দই জিনিস? স্যার বগুড়া দই বিখ্যাত স্যার। দই ভালো ও স্যার। আচ্ছা, তো আপনি এই কোশ্চেন যা করছেন তাতে আপনার দই খাওয়াইতে হবে না খাইতে রাসেল হবে? ভাই দই খাওয়াতে হবে। তো এটা শুনেন, যেটা হইছে যে আপনি একটা ধরেন যে ল্যাপটপ, এটা ল্যাপটপের সাথে মিলে যাচ্ছে, দেখেন ল্যাপটপটা ৩৯,০০০ টাকায় কিনছিলেন, পরে চিন্তা করছেন যে 8 বছর ধরে ইউজ করবেন, এর একদম কিবোর্ড টিবোর্ড যে পর্যন্ত ভালো থাকে সে পর্যন্ত আপনি ইউজ করবেন, করে বাঙালির দোকানে ৩,০০০ টাকায় বিক্রি করে দিবেন, বুঝছেন? তো আপনি এই চিন্তা করে এটা ডেপ্রিসিয়েশন করছেন, ওকে? এখন 3 বছর যাওয়ার পর আপনার মাথায় আসছে, না এই ল্যাপটপটা আমি আর ইউজ করব না, আমি বেচে দিব। এখন পাইছেন এক বন্ধুরে, সে হলো ঢাকায় এসে দেখছেন সে আসছে বগুড়ার থেকে, অন্য জায়গা থেকে, সরি বগুড়া না, অন্য কোনো এলাকার থেকে, আর আইসে তারে পাইছেন যে সে বোকাশোকা ভার্সিটিতে এসে পাইছেন, বললেন যে ভাই তুই আমার ল্যাপটপটা নে, এটা আমি ৩৯,০০০ টাকাতে কিনছিলাম। তো সে বললো যে না, আমি ১৮,৬০০ টাকা দিব। আপনি বললেন যে না, ডিসপ্লে তো নষ্ট হয়ে গেছে, আমি ১২০০ টাকা দিয়ে ঠিক করে দিই। তো ঠিক করে দিলেন তারে। ঠিক করে দেওয়ার পর আপনি জানেন যে ওই ল্যাপটপ আপনার ভালো লাগতেছে না, কারণ আপনারে বাবা বলছে যে ভার্সিটিতে চান্স পাইছিস, তোরে আমি নতুন আরেকটা ল্যাপটপ কিনে দিব। সো আপনি সেটা নিবেন, তো এইটা তো আপনার পরেই থাকবে, এই টাকাটা তো নষ্ট হয়ে যেত ওই জিনিসটা, তো আপনি এই জন্য তার কাছে বিক্রি করে দিচ্ছেন। আর তারও লাভ হয়েছে যে সে ওই নতুন একটা ল্যাপটপ কিনতে পারতো না, সে ১৮,৬০০ টাকা দিয়ে একটা জিনিস কিনে নিল, ওকে? এই সিনারিতে এসে আপনার কাছে কি আর 8 বছর পরে যায়, এই 3 বছর পরে যায় কি আপনার কাছে কোনো রেসিডুয়াল ভ্যালু থাকবে? ল্যাপটপই তো নাই, বিক্রি করে দিচ্ছেন, আপনার কাছে ভ্যালু থাকবে? তাহলে স্যার আমি যখন এই ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করলাম সেই হ্যাঁ। সময় আমি কনসিডারে নিচ্ছি রেসিডুয়াল ভ্যালুটা, হ্যাঁ। তাহলে এখন তো আবার ওই ক্যারিং ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট যখন বের করছেন তখন রেসিডুয়াল ক্যারিং অ্যামাউন্ট মানে কি বলেন তো? ক্যারিং অ্যামাউন্ট হলো ওই সময় দাঁড়ায় ওই জিনিসটার ভ্যালু, ওইটা ওয়ান কাইন্ড অফ রেসিডুয়াল ভ্যালু। এই যে 31 ডিসেম্বর 2004-এ বা 2014-এ এই 23,280 টাকা যে ভ্যালুটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এই ভ্যালুটা কি? ওই সময়কার রেসিডুয়াল ভ্যালু, মানে ক্যারিং অ্যামাউন্ট। সো এই রেসিডুয়াল ভ্যালু বলতে হলো 8 বছর ওই ইউজফুল টাইমের শেষে এই অ্যাসেটটা যদি আমি সেল করি তাহলে আমি কত টাকা মানে প্রফিট রিয়েলাইজ করতে পারবো, সেই ভ্যালুটা। বোঝা এখানে গেল আমার এবার? প্রশ্ন, জি স্যার এখানেই আমার প্রশ্নটা, তাহলে স্যার আমি যখন ৩,০০০ টাকা বাদ দিলাম তখন ৩,০০০ টাকা বাদ দিয়ে আমি হচ্ছে ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করলাম, তা আমি তো স্যার যখন রেসিডুয়াল সরি ক্যারিং অ্যামাউন্টটা যখন বের করতেছি তখন তো ওই ৩,০০০ টাকা বাদ দেওয়ার পরে যে ক্যালকুলেশন করছি, ৩,০০০ টাকা বাদ দিয়ে যে ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করছি ওইটাই চার্জ করতেছি ইয়ার উপরে। না, আপনি ভুল বুঝছেন। কথা হলো ডেপ্রিসিয়েশন সবসময় মনে রাখবেন অ্যালোকেশন অফ কস্ট, কিন্তু ডেপ্রিসিয়েশন অ্যালোকেশন কস্টটা আপনি দেখেন, আমি যদি এটারে 8 বছর ডেপ্রিসিয়েশন করতাম, ঠিক আছে, তাহলে আমার ডেপ্রিসিয়েশন কত টাকা হইতো বলেন তো? ৩৬,০০০ টাকা। আর ওই যে রেসিডুয়াল ভ্যালু কত টাকা? ৩,০০০। তাই কস্টের থেকে ৩৬,০০০ বাদ দিলে কত টাকা থাকতো? কস্টের থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 8 বছর পরে যে ৩৬,০০০ টাকা বাদ দিলে কত টাকা থাকতো? ৩,০০০। ওই রেসিডুয়াল ভ্যালু তো থেকেই যাইতো, কারণ ওই সময় ওই অ্যাসেটটার ভ্যালুই ৩,০০০ টাকা। আর এটা তো আমরা চেঞ্জ করে দেখাই আসছি, আগে থেকে দেখে আসছি না যে রেসিডুয়াল ভ্যালু চেঞ্জ হইতে পারে, ইউজফুল লাইফ চেঞ্জ হইতে পারে, যেটা কিনা আমাদের প্রতি অ্যানুয়ালি অ্যাপ্রোপ্রিয়েটনেস টেস্ট করতে হবে, দেখছি না? আপনি বোধহয় আগে ক্লাস একটা মিস করছেন, নাহলে এই কোশ্চেন আসার কথা না আপনার। স্যার এটা তো সিম্পল হিসাব, প্রথম যখন ডিপ্রিসিয়েশন ধরতেছি তখন তো ৩,০০০ তো বিক্রি করে ৪ বছর পরে, সে কি প্রথম বছর বুঝবে ৩ বছর পরে? এই তো রিটার্ন বাদ দিয়ে রেসিডিউশন বিল ভ্যালু বাদ দিয়ে ধরতে হবে। কি আপনার 3 বছর পরে? আরে না, যখন সেল করব তখন আমার রেসিডুয়াল ভ্যালু কি? আমি ধরেন যে যা দিব তা তো চিরদিনের মতন বিদায় দিয়ে দিব, আবার নতুন করে তার কাছ থেকে কিছু পাবো, সে সম্ভাবনা আছে? যদি আপনি একবার ধরেন ল্যাপটপ দিয়ে দেন, বিক্রি করে দেন,
So আপনি কি পরবর্তীতে আবার বলবেন যে ভাই এই ল্যাপটপটা এক সময় আমার ছিল, তুমি আবার নতুন করে আমারে দাও, কিছুদিন আমার কাছে থাক? দিবে আপনারে? দিবে? না না স্যার। তো না দিলে আর রেসিডুয়াল ভ্যালু চিন্তা করে আমার লাভ কি? ও তখন ও চিন্তা করবে, ওর চিন্তা যে ও 8 বছর পরে বিক্রি করবে এটা না ইউজ করবে না কি করবে। আমার 2031 ডিসেম্বর 2004 আমার সাথে ওই ল্যাপটপের লেনদেন শেষ, টাকা দিয়ে দিছে, ল্যাপটপে বুঝাই দিছে, আমার কাজ শেষ। এরপর ল্যাপটপ কি ওর যা ইউজ করবে ও ইচ্ছা করতে পারে যে ওই ল্যাপটপ নিয়ে বাঙ্গার হিসেবে বিক্রি করে দিল, ওর ল্যাপটপ নিয়ে ইউজই করলো না, আমার কি? আমার কোনো কিছু আসবে যাবে? কিছুই আসবে যাবে না। স্যার হস্তান্তরের পর মালিক দায়ী নয়। হ্যাঁ, হস্তান্তরের পর মালিক আর দায়ী নয়, এবারে বিক্রি করলো না। না দায়ী এখন যদি আপনি বলেন তারে যে বন্ধু মানুষ, যে বন্ধু যদি ল্যাপটপ ভালো না হয় তাহলে এবারে আমি তোর আবার নতুন করে সারিয়ে দেবো ল্যাপটপ, যদি নষ্ট হয় 1 বছরের ভিতর আমি নতুন করে সারিয়ে দিব। আর আপনি তো আগে কিছুটা বলে ফেলছেন, এখন তো ল্যাপটপ তো 2 দিন পরে নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেলে যদি টাকা খরচ হয় তো আপনার কাছে তো ধরবেই। এখন যদি কোনো রকম শর্ত না থাকে তাহলে that's the business deal. We have to think about business, okay? You are the professional student, so we have to think about business. আচ্ছা, এবার একটা জিনিস বলেন তো আপনারা, আমি একটা কোশ্চেন করি, সেটা হলো ধরেন যে আচ্ছা একজন আমাকে একটা জিনিস বলছিলেন, সেই জিনিসটা আগে আমার মনে নাই কোন দিন জন্য বলছিলেন, তো তার জন্য একটা জিনিস আছে আমার একটু চিন্তা করে রাখছি, সেটা হলো গুডউইলের কথা বলছিলেন, তাই না? ঠিক আছে, বলছিলেন না? ঠিক আছে, গুডউইলের কথা একজন বলছিলেন, যদি থাইকে থাকেন বলছিল স্যার। হ্যাঁ বলছিলাম স্যার, বলছিলাম। হ্যাঁ, তো গুডউইলের ক্ষেত্রে যেটা হয়, আমরা এটা এই পেজে একটু দেখি। গুডউইলের ক্ষেত্রে যেটা হয়, ধরেন যে মিস্টার এ একজন লোক, আর একটা বিজনেস ছিল, সেই বিজনেসের ভ্যালু কত টাকা? ধরেন যে 25,000 টাকা। কত টাকা? 25,000 টাকা। মিস্টার বি আর একটা লোক, সে কি করছে, এই বিজনেসটাকে কিনে নিচ্ছে। কোন বিজনেসটাকে? ওই এর বিজনেসটাকে। এর একটা কোম্পানি, ধরেন যে কোম্পানি কি নাম দিব, কোম্পানির নাম দিব কি, বুঝতেছেন তো আমি কি বলতেছি? কোম্পানি জেড। স্যার বুঝতে পারছি। এই কোম্পানি জেড নাম দিলাম, ঠিক আছে, হয়ে গেল কোম্পানি জেড। সো এই কোম্পানি জেড তার ই ছিল 25,000 টাকা। 25,000 টাকা না, ধরেন 2,50,000 টাকা অথবা 20,000 টাকা, 20,000 টাকা। হ্যাঁ, এই বিজনেসটা মিস্টার এর যে বিজনেসটা, সেই বিজনেসটা মিস্টার বি কিনে নিল এই সেম কোম্পানিটায়। কত টাকা দিয়ে? ওর বিজনেসটাই কিনে নিল, পারচেজেস, ওর বিজনেসটাই কিনে নিল কত টাকা দিয়ে? ধরেন 28,000 টাকা দিয়ে। কত টাকা দিয়ে কিনে নিল? 28,000 টাকা দিয়ে। তাহলে ও ওই কোম্পানির অ্যাসেট পাইলো বা সম্পত্তি পাইলো, কোম্পানি জিনিস পাইলো কত টাকা? 20,000 টাকা না? 20,000 টাকা। ও বাড়তি কত টাকা দিল? 8,000 টাকা স্যার। এটা স্যার 8,000 টাকা স্যার গুডউইল স্যার এই ক্ষেত্রে। হ্যাঁ, এই টাকা হলো গুডউইল, বুঝতে পারছেন? জি স্যার। এই 8,000 টাকা হলো গুডউইল। সো আমরা এই ক্ষেত্রে কি বলতে পারি? বলতে পারি হলো এইভাবে যে ইনটেনজিবল নন কারেন্ট অ্যাসেট গুডউইল কিভাবে আমরা পাবো? যে আমি ওই কোম্পানি যতটুকু অ্যাসেট অ্যাকোয়ার করছি, ওই কোম্পানির নিট অ্যাসেট কত টাকা? নিট অ্যাসেট বলতে আমরা কি বুঝি বলেন তো? টোটাল অ্যাসেট লেস কারেন্ট লাইবিলিটিস। হ্যাঁ, সেটার ভ্যালু হলো ধরেন 20,000 টাকা, আর আমি তারে ওই অ্যাসেটটার জন্য দিছি কত টাকা? 28,000 টাকা। তো আমি বাড়তি কত টাকা দিছি? 8,000 টাকা দিছি না? এই বাড়তি 8,000 টাকা গুডউইল। ঠিক আছে, কারণ আমি যখন আমার ব্যালেন্স শিট করব তখন আমি কি লিখবো? ওই অ্যাসেট তো পাইলাম কত টাকা? অ্যাসেট পাইছি কত টাকা? অ্যাসেট লিখবো স্যার 20,000, গুডউইল 8,000। কোশ্চেন শুনবো ভাই, দাঁড়ান। অ্যাসেট পাইলাম কত টাকা? এই মিস্টার বি অ্যাসেট পাইলো কত টাকা? স্যার 20,000 টাকা। 20,000 টাকা। অ্যাসেট ডেবিট করবে সে কত টাকা? 20,000 টাকা। 20,000 টাকা স্যার। হ্যাঁ, অ্যাসেট ডেবিট করলে 20,000 টাকা, আর বাকি 8,000 বাকি টাকা তো দিছে কত টাকা? স্যার 8,000 টাকা গুডউইল 8,000 টাকা। ওটাও স্যার ডেবিট হবে স্যার।
হ্যাঁ, এই জায়গা গুডউইল মানে কি? গুডউইল স্যার নন কারেন্ট অ্যাসেট, মানে নন কারেন্ট অ্যাসেট কিন্তু ইনটেনজিবল। ইনটেনজিবল অ্যাসেট স্যার। জি স্যার। আর এটা হলো টেনজিবল অ্যাসেট, ঠিক আছে? জি স্যার। বোঝা গেল? জি স্যার। টেনজিবল অ্যাসেট ডেবিট আর গুডউইল ইনটেনজিবল অ্যাসেট, এটাও স্যার ডেবিট হবে স্যার। টেনজিবল অ্যাসেট কি হচ্ছে শার্ট হয়ে গেছে। ইনটেনজিবল অ্যাসেট কত টাকা? এটাও ডেবিট। এটাও ডেবিট 8000 টাকা স্যার। 8000 টাকা। এটাও 8000 ক্রেডিট কি টাকা। হবে স্যার? আর ক্রেডিট হবে টাকা দিছেন নাকি ফ্রি ফ্রি দিছে? অ্যাকাউন্টস রিসিভেবল হতে পারে অথবা ক্যাশ এট ব্যাংক হতে পারে, যে কোনো। এই সরি, পেয়েবল স্যার, রিসিভেবল না। মিস্টার বি লিখলে হয়ে যাচ্ছে স্যার। ওই মিস্টার বি লিখবেন কেন? আপনারা এখন কোম্পানির হিসাব করবেন। না, যদি স্যার সে নগদে না করে স্যার, বাকিতে করে কেনে ওই দিনও শেষ। আপনার এই যে লেজার চিন্তা করা লাগবে, ইআরপি চিন্তা করা লাগবে, তার মানে কি স্যার এটা ক্রেডিট হবে স্যার, ক্রেডিট। এপি, ঠিক আছে? জি স্যার, টোটালটা হবে 28000। টোটালটা হবে 28000। স্যার আমার কোশ্চেনটা কি করতে পারি? হ্যাঁ শিওর। স্যার আমরা আসলে গুডউইল সম্পূর্ণ অধিকার আছে, তাই না? বলেন স্যার, আমরা গুডউইলের ভ্যালুটা কিভাবে ডিফাইন করি? বা গুডউইলের ভ্যালু এই জন্যই তো বলছি, এই বিজনেসটা কার? আপনার। কিন্তু আপনি কি গুডউইল বলতে পারছেন কোনোদিন? পারেন নাই। যদিও আপনি জানেন যে আপনার ব্যবসার অনেক দাম, অনেক নাম, হ্যাঁ, কিন্তু আপনি বলতে পারবেন না। নিজে নিজে কোনো সময় গুডউইল ক্রিয়েট করা যায় না। ব্র্যান্ড ভ্যালু ইন্টারনালি স্যার গুডউইল জেনারেটেড, ব্র্যান্ড ভ্যালুও কোনো সময় ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করা যায়, এবং ব্র্যান্ড ভ্যালু যতক্ষণ পর্যন্ত সেলেবল না হবে এবং সেল থার্ড পার্টি যখন পারচেজ না করবেন ততক্ষণ পর্যন্ত সেটা ভ্যালুয়েশন করে রাখতে পারবেন না অ্যাসেট হিসেবে, ঠিক আছে? স্যার এমনিতে স্পেশাল কোনো ফর্মুলা আছে কিনা? গুডউইল না, কে কোনো ধরেন 1 ফর্মুলা লাখ নাই। 2 লাখ আইএসএ কোম্পানির নাম ওইটাই থাকবে স্যার, কোম্পানির ইনটেনজিবল অ্যাসেট আপনি ইচ্ছা করলে বাড়াইতে পারবেন না। ইনটেনজিবল অ্যাসেট ইচ্ছা করলে আপনি গুডউইল নিজের খাতায় নিজে কখনো গুডউইল দেওয়া যায় না। আপনি নিজে যদি নিজে সার্টিফিকেট দেন হবে? কোম্পানির নামটা ইন্টারনালি জেনারেটেড গুডউইল স্যার রিকগনাইজড না স্যার। করা যাবেই না, রিকগনাইজ তো পরের কথা। স্যার ইবেলি তো স্যার নামের ভ্যালুটা যে 8000 টাকা স্যার, এটা কিভাবে বুঝতেছেন? হ্যাঁ, কে বললেন ইবেলি? নাম বললেন না। কথা হলো যে এগুলো করছে, এগুলো সব হলো নতুন করে আইএসএ বিএসএ বানাইছে ওরা নিজেদের মতন করে, ঠিক আছে? আর বললেন না স্যার বলে দিছে, এগুলো কোনো ভ্যালুয়েশন মেথডই না ওইগুলো, বুঝছেন? মন করা ভ্যালুয়েশন। আমার মনে চাইছে আমি বলছি আমার এত টাকা বিজনেস। আসলে এটা কেউ বলছে, কোন এক্সপার্ট বলছে, কোন প্রফেশনাল বলছে, কারো কাছে সার্টিফিকেশন নিছে, ইন্টারন্যাশনাল ভ্যালুয়েশন স্ট্যান্ডার্ড ফলো করছে? করে নাই। কিসের মাধ্যমে ভ্যালুয়েশন করলো? তাহলে তো ওরকম পার্টি থাকতো যে তার বিজনেসটা ওই পরিমাণ টাকাতে যদি কিনে নিতে রাজি হইতো, তখন আপনি সেটা বলতে পারতেন হ্যাঁ তার অ্যাসেটের এত অ্যাসেট আছে, টেনজিবল অ্যাসেট এত আছে, আর বাকি টাকা যে কিনে নিছে তার জন্য কি গুডউইল সে দেখাইতে পারবে যে কিনে নিবে। স্যার আমার কোম্পানির নামটা সেম থাকবে, এইজন্য এটা গুডউইল। কি কোম্পানির নামটা কোনো চেঞ্জ হবে? নিজে গুডউইল ক্রিয়েট করা যাবে না। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। বলেন না ভাই। স্যার এই ক্ষেত্রে যদি সিনারিও ডিফারেন্ট হতো, মনে করেন 20,000 টাকা হচ্ছে কোম্পানি জেড এর দাম, আর মিস্টার বি এটার কিনতেছে স্যার সে 15,000 টাকা দিয়ে, তাহলে এই যে 5,000 টাকা এটা হতো কি স্যার গেইন অন বার্গেন পারচেজ, তাই না স্যার? কি বুঝিনি, বলেন। বললাম স্যার পারচেজটা যদি কম হতো কোম্পানির প্রাইসের থেকে, তাহলে ওই যে মিস্টার বির পয়েন্ট অফ ভিউতে তাহলে সেটা হতো স্যার গেইন অন বার্গেন পারচেজ। গুডউইলের গেইন হইলে তো ও দেখাবে না, ওর তখন গেইন কিছুই দেখায় না। ধরেন আপনি বলছেন এই সিনারিওতে যদি ও 18,000 টাকাতে পারচেজ করতো, কত টাকা দিয়ে? 18 স্যার ধরলাম, মনে করেন তো 18,000 টাকাতে পারচেজ করছে, ও তো হিসাব করেই নিছে যে আমার অ্যাসেটের ভ্যালু 8,000 টাকা, তার মানে আমি 8,000 টাকা অ্যাসেটের ভ্যালু দেখাবো, আর ব্যাংক ক্যাশ বাজেটে দেখাই সেটা ওইভাবে দেখাই দিই, বুঝছেন? ওই কষ্টটা আর ওইভাবে আসবে না। বুঝতে পারছি না, ওখানে তো স্যার গুডউইল আসতেছে না আর কি। না, গুডউইল লাগবে না, তখন তো সোনার বদলে জন্য হবে ব্যালেন্স। আর এটা কি সত্য দেখা যাচ্ছে গুডউইলের ভ্যালুটার মানে করাপশন করার জন্য একটা ওয়ে, এই পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট। গুডউইলের পয়েন্টটা কারাপশন করার জন্য ইম্পর্টেন্ট না। আপনার তো সেলেবল হইতে হবে। আপনি কইলেন আপনার বিজনেস এত টাকা, আমি যদি না কিনি, আপনার বন্ধু যদি না, মানে ওরকম কেউ যদি না কিনে, আপনি তো গুডউইল হইলো করতে, আপনি তো নিজে নিজে গুডউইল বলতে পারবেন না, এটা তো আগেই বলে দিলাম।
স্যার আরেকটা জিনিস, আরেকটা স্যার সিনারিও দেখি, হ্যাঁ স্যার আরেকটা সিনারিও দেখি, তাহলে আবার আরেকটু ক্লিয়ার হবে। স্যার গুডউইল তখনই হয় আমার মনে হয় যখন হচ্ছে ওই ব্র্যান্ডের নাম হচ্ছে কোনো চেঞ্জ হবে না, ওইটাই থাকবে। যেমন আমি ইজি ব্র্যান্ড কিনলাম, ওইটা ইজিই থাকবে। না, ওইটা ব্র্যান্ড, ওটা গুডউইল না। ও আচ্ছা। ওই যদি আমি ওইটা কিনে নিই, ওর বিজনেসের বিজনেস, এবং সেই ক্ষেত্রে যদি ওর আমি বাড়তি টাকা দিই, সেটা আমার জন্য গুডউইল, ওর জন্য গুডউইল না। ঠিক আছে, ওইটা হলো ব্র্যান্ড ভ্যালু, যার কারণে আমি বাড়তি টাকা দিচ্ছি। ঠিক আছে, ওকে। এবার আমরা একটা জিনিস দেখি, ধরেন মিস্টার এর কোম্পানির নিট অ্যাসেট আছে কত টাকা? 20,000 টাকা। এটাই সেম এক্সাম্পল, হ্যাঁ। নিট অ্যাসেট আছে কত টাকা? 20,000 টাকা। 20,000 টাকা, হ্যাঁ। নিট অ্যাসেট, যেটা তো আগেই বলছি, এটা নিট অ্যাসেট, হ্যাঁ। কিন্তু আমি এইটারে ভ্যালুয়েশন করছি কত টাকা? 22,000 টাকা। কত হাজার টাকা ভ্যালুয়েশন করছি? 22,000 টাকা। 22,000 টাকা আর ভ্যালুয়েশন করছি। ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে ও বলতেছে কত টাকা? ও বলতেছে যে 20,000 টাকা, কিন্তু আমি দেখছি যে ওইটার ভ্যালুয়েশন যদি আমি মার্কেট ভ্যালুতে এখন চিন্তা করি, তাহলে ওই অ্যাসেটটার ভ্যালু হলো 22,000 টাকা। ওকে, যদিও এর বইতে দিয়ে আছে ক্যারিং অ্যামাউন্ট 20,000 টাকা, আর এটার আমি কিনছি, পারচেস করছি 25,000 টাকা দিয়ে। কত টাকা দিয়ে পারচেস করছি? কত টাকা দিয়ে? 25,000। 25,000 টাকা দিয়ে। 25,000 টাকা যদি আমি পারচেস করি, তাহলে এক্ষেত্রে আমার জার্নাল এন্ট্রি কি হবে? বলে আগেরটা তো ছিল 20, 25, 20, 28, তাই না? কিন্তু এইবার আমি তিনটে ফিগার বলছি। কি বলছি বলেন তো? যে কোম্পানির নিট অ্যাসেট ভ্যালু ছিল কত টাকা? 20,000 টাকা। 20,000। আর ও বি আবার ভ্যালুয়েশন করে দেখছে যে ওই অ্যাসেটের ভ্যালু হবে কত টাকা? 22,000 টাকা। কিন্তু বি এবার ওই অ্যাসেটটাই কিনছে 25,000 টাকা দিয়ে। ঠিক আছে, তাহলে জার্নাল এন্ট্রি কি হবে বলে? 22,000 যে ভ্যালুয়েশন করছে, এটার জন্য কি আমরা জার্নাল অলরেডি করছি না এটাও করতে হবে? 22,000 ওই তো কিনতেছে, ও ভ্যালুয়েশন করছে কইরে 22,000 টা হচ্ছে মার্কেট ভ্যালু এই ক্ষেত্রে স্যার। তো এখন জার্নাল এন্ট্রি কি হবে তাই বলেন? জার্নাল এন্ট্রি এখানে ওর বইতে তো ও দেখাই রাখছে 20,000 টাকা। বুক ভ্যালু 20,000। আমি বলতেছি বির কথা, বি কি লিখবে? বি লিখবে। আচ্ছা, তাহলে স্যার বির পয়েন্ট অফ ভিউ থেকে স্যার বি তাহলে লিখবে ট্যানজিবল অ্যাসেট 22,000 টাকা আর গুডউইল হচ্ছে 3,000 টাকা। হ্যাঁ, ট্যানজিবল অ্যাসেট 22,000 টাকা আর গুডউইল অথবা ইনট্যানজিবল অ্যাসেট হবে 3,000 টাকা তার হিসাবে। হ্যাঁ, এর হিসাবে হবে ট্যানজিবল অ্যাসেট কত টাকা? 22,000 টাকা। ঠিক আছে, আর 3,000 টাকা হবে গুডউইল। যদিও ওর বইতে এর বইতে ছিল কত টাকা? 20,000 টাকা। ঠিক আছে, কিন্তু আমি বর্তমান মার্কেট ভ্যালুতে যেটা পাবো সেটাই আমি লিখবো। ঠিক আছে, 22,000 টাকার অ্যাসেট পাইছি, আর টাকা দিচ্ছি ওরা কত টাকা? 25,000 টাকা। তো বাকি 3,000 টাকা বুঝা গেল? জি স্যার। আর যেই এ কোম্পানি কি করবে এবার বলেন তো? এ কোম্পানি পাইছে ক্যাশ কত টাকা? 25,000 টাকা না? 25,000 টাকা পাইছে স্যার। আর ওই যে ওর অ্যাসেট গেছে কত টাকা? 20,000 টাকা। স্যার 20,000 টাকা। আর বাকি টাকা কি? বাকি টাকা স্যার গেইন অর লস অন ডিসপোজাল। গেইন অন লস অন ডিসপোজাল। জি স্যার। ঠিক আছে, ওকে। ওই পার্টের থেকে এর পয়েন্ট অফ ভিউ তো আমরা আগে দেখছি, এই জন্য আর ওইটা বলি না, বি পয়েন্ট অফ ভিউ থেকে দেখলাম। ঠিক আছে, জি স্যার। বোঝা গেল? এবার আপনাদের আরেকটা জিনিস আমি একটু বলে শেষ করে দেবো, যে সেটা হলো আপনারা কিছু একটা জিনিস আছে যে ওই যে ডেভেলপমেন্ট কস্ট থাকে ইন্টারনালি, বিভিন্ন জিনিস আমরা আবিষ্কার করি না, কোম্পানি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিম। ঠিক আছে, তো ওই আমি একটা পর্যায়ে যখন নিয়ে যাব, তো তখন পর্যন্ত আমি কিন্তু এটাকে অ্যাসেট হিসেবে বলতে পারবো না। ওকে, ডেভেলপমেন্ট কস্টটাকে আমরা তখনই এটাকে অ্যাসেট হিসেবে বলতে পারবো যখন এটা আমার ওই ডেভেলপমেন্ট কস্টের ফেসের ক্রাইটেরিয়া মিট করবে। এবং যখন আমি অ্যাসেটের ক্রাইটেরিয়া মিট করবে মানে কি, যেখান থেকে আমি বুঝতে পারবো যে ফিউচার ইকোনমিক বেনিফিটস উইল ফ্লো টু দা এন্টিটি। যেরকম ধরেন আমি একটা জিনিস আবিষ্কার করলাম,
হয় না অনেক সময় কোম্পানি অনেক জিনিস আবিষ্কার করছে অথবা অনেক রেসিপি তৈরি করছে খাবারের, কিন্তু এখন দেখা গেলো ওইটার মার্কেট ভ্যালু নাই। মার্কেট ভ্যালু নাই মানে কি, কাস্টমাররা কিনতে চাইবে, কিনবে, কিংবা ওইটা তৈরি করতে যে পরিমাণ কস্ট হবে তাতে আমার সেল করলে প্রফিট আসবে না। দ্যাট মিনস ওইটা মার্কেট বা ওরকম ইকোনমিক ভ্যালু আমার কাছে আসবে কিনা সেটা সন্দেহ আছে। যতক্ষণ পর্যন্ত সার্টেন না হওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এগুলো এক্সপেন্ডিচার হিসেবে সার্চ করতে হবে। আর যখন ওইটা মিট করবে তখন ওইটাকে ক্যাপিটালাইজ করা যাবে, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। ঠিক আছে, ওকে। আর একটা জিনিস আছে, গুডউইল তো বললাম। গুডউইলের অবলোকনের বিষয়টা কি বুঝিনি, বলেন। স্যার আমার মনে হয় উনি গুডউইল অবলোকন করে যে আমরা আগে স্যার অ্যামোর্টাইজেশন অফ ইনট্যানজিবল অ্যাসেটস। ও অ্যামোর্টাইজেশন যেটা হলো গুডউইলের ক্ষেত্রে অ্যামোর্টাইজেশন হবে না, ইম্পেয়ারমেন্ট হবে। কি বলছি বলেন তো? ইম্পেয়ারমেন্ট অফ গুডউইল। হ্যাঁ, ওইটা আপনাদের দেখবেন যে এই গুডউইলটার ভ্যালু এখন কত টাকা, ও যখন পারচেজ করলো তখন কত হাজার টাকা, 3000 টাকা না? জি স্যার। সো ও যদি অ্যাসেট কিনে তখন তো আর ই হবে না, বিজনেস কিনলে গুডউইল হবে। ঠিক আছে, বিজনেস ইউনিট অপারেশন, সেক্ষেত্রে ওই বিজনেস কিনলেই গুডউইলটা হয়। বিজনেস বা বিজনেস ইউনিট বা বিজনেস কোম্পানি পুরোটা অথবা পার্ট ইউনিট কিনে নিলে তখনই গুডউইলটা ক্রিয়েট হয়। নরমালি একটা দুইটা অ্যাসেট কিনলে কেউ কিনবে, কেউ কোনো মানে বোকা না হইলে তো কেউ কিনবে না। আমি বুঝতেছি এটা মার্কেটের থেকে গেলে আমি 22,000 টাকায় কিনতে পারি, তাই না? আমি ওরে 25,000 টাকা দিব কোনোদিনও? দিব? অবশ্যই, কারণ যদি আমি দেখি এটা থেকে আমি ফিউচার বেনিফিট হবো। ফিউচার বেনিফিট পাবো করতে আমি মার্কেটে গেলে পরে, এই আমি দোকানে গেলে পাইতেছি 22,000 টাকা দিয়ে, আমি আপনার কাছ থেকে 25,000 টাকা দিয়ে নিব? সেটা যদি ব্যবসা হয় তাহলে কোনো আমি পার্টিকুলার অ্যাসেট নিব কিনা? হ্যাঁ, তখনই নিব যদি এটা বিজনেস হয় এবং এই বিজনেস থেকে ফিউচারে আমার অনেক বেনিফিট আসবে, এটা আমি অ্যাজিউম করতে পারি। ঠিক আছে, তো বিজনেস নট পার্টিকুলার অ্যাসেট নিব, আদিজাত নিব না। হ্যাঁ, বিজনেস বা বিজনেস ইউনিট পার্টিকুলার অ্যাসেট এগুলো নিব। এমন অনেক সময় হতে পারে, খেয়াল রাখেন, আমি একটা জিনিস বলে দিলাম, এটা একটু দেখে নিয়েন। অনেক সময় হয় যে আমি ওই যে পার্ট এক্সচেঞ্জ দেখাইছিলাম, মনে আছে? যে আমি একটা অ্যাসেট, পুরাতন একটা অ্যাসেট দিয়ে দিলাম, নতুন একটা অ্যাসেট নিলাম, মনে আছে? জি স্যার, মনে আছে স্যার। জি স্যার। এইবার চিন্তা করেন তো, ওই সময় আমরা কিন্তু একটা জিনিস স্কিপ করে গেছি, নতুন পুরাতন অ্যাসেটটারে আমরা কিন্তু ক্যারিং অ্যামাউন্টে বাদ দিয়ে দিছি, কিন্তু এই যে পরে যে প্রসেস দেখলাম ওটা কিন্তু ডিসপোজাল হয়েছে না? আমি নতুন একটা অ্যাসেট কিনছি 25,000 টাকা দিয়ে। সিনারিওটা একটু খেয়াল করেন, নতুন একটা অ্যাসেট কিনছি কত টাকা দিয়ে? 25,000 টাকা দামে। বিনিময়ে আর একটা অ্যাসেট যা আমার কাছে ভ্যালু ছিল, কস্ট প্রাইস ছিল কত টাকা? 10,000 টাকা। আর কিনছি কয় বছর আগে? 4 বছর আগে। সেইটারে দিয়ে দিছি যে এটার ইউজফুল লাইফ ছিল কত? 10 ইয়ার্স। ঠিক আছে, এটা হলো অ্যাসেট এ, এটা কি অ্যাসেট এ, আর এটা হলো কি অ্যাসেট বি। ওকে, সো বিটা পুরাতন একটা অ্যাসেট যেটা 4 বছর আগে আমি কিনছিলাম, যার ইউজফুল লাইফ ছিল কত? 10, সেটা দিয়ে দিছি, আর বাকি নগদ টাকা দিয়ে আমি এই 25,000 টাকার অ্যাসেটটা কিনছি। ঠিক আছে, এখন বলেন তো দেবি কি হবে, জার্নাল এন্ট্রি কি হবে? কে বলতে পারবেন? বলেন। স্যার অ্যাসেট এ ডেবিট, অ্যাসেট বি ক্রেডিট, আর কে বলতে সিনারিও বুঝতে পারছেন? যে আমার 25,000 টাকা দিয়ে নতুন একটা অ্যাসেট কিনছি, তার বিনিময়ে আমি পুরাতন একটা অ্যাসেট দিয়ে দিছি, অ্যাসেট বি। যেই অ্যাসেটটা দিছি সেটা আমি কিনছিলাম 4 ইয়ার্স এগো। ঠিক আছে, 4 ইয়ার্স এগো যেটা আমি পারচেজ করছিলাম, যেটার ইউজফুল লাইফ কত? ইউজফুল লাইফ ছিল হলো 10 ইয়ার্স। 10 বছর। 10 ইয়ার্স ইউজ করি না আমি, 4 বছর পরে ওটা দিয়ে রিপ্লেসমেন্ট করে নতুন একটা অ্যাসেট নিয়ে নিছি। তাহলে আমার কি হবে জার্নাল এন্ট্রি? অ্যাসেট এ ডেবিট হবে আর ডিসপোজাল অন অ্যাসেট বি ক্রেডিট হবে, আর ক্যাশ অথবা ব্যাংক। অ্যাসেট তো নতুনটা আসলো ডেবিট, ঠিক আছে? স্যার হ্যাঁ, এখন পুরাতন অ্যাসেট সেইটার ক্যারিং অ্যামাউন্ট কত ছিল?
সেটার ক্যারিং অ্যামাউন্ট 6000 টাকা স্যার। 6000 টাকা স্যার। 6000 টাকা, হ্যাঁ 10000 টাকা। তার থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে 4000 টাকা বাদ দিলে তো 6000 আমার টাকা। এটা হলো কত টাকা? 6000 টাকা। 6000 টাকা। আর বাকি টাকা কি? ক্যাশ অর ব্যাংক। 19000 টাকা। কত টাকা? 19000। 19000। ঠিক আছে না? এখন এই জার্নাল দিলে হয়ে যাবে না, ওই যে বির যে অ্যাসেটটা ওইটার আরেকটা জার্নাল এন্ট্রি দেয়া লাগবে। কি বলেন? স্যার গেইন লসের হ্যাঁ, Gain ডিসপোজাল loss আছে? এন্ট্রি দিবেন না। লস গেইন লস হলো কিনা? এখানে তো গেইন লস কিছুই হয় নাই, হইছে? না স্যার। না তো স্যার। অ্যাসেটটা আমি ডিসপোজাল করতে গেলে যে কি করছি, অ্যাসেটটার একবার ক্রেডিট করছি কত টাকা? আরেকবার ডেবিট করে দিতে হবে 6000। না, আরেকটা জার্নাল এন্ট্রি হবে। এই এন্ট্রিটা কি হবে বলেন? অ্যাসেট তো ডেবিট করছিলাম, যখন কিনছিলাম তখন 10000 টাকা ডেবিট করছিলাম না। এখন ক্রেডিট করলাম কত টাকা? 6000 টাকা। বাকি ক্রেডিট করতে হবে কত টাকা? 6000 বাকি ক্রেডিট করতে অ্যাসেটটা জিরো করে দিতে হবে না। অ্যাসেট আমার কাছে আছে 4000 4000 টাকা অ্যাসেট ক্রেডিট করে দিলাম। ডেবিট কি করব এটা বলেন। স্যার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ও গুড, কে ভাই আপনি? আর স্যার জুবার accumulated আহমেদ। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন ওকে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট কত টাকা? 4000 টাকা। 4000 টাকা। ঠিক আছে, 4000 টাকা। এই তখন সিনারি হবে। আমার মনে হয় না আপনারা যদি এগুলো বুঝে থাকেন তাহলে আরো কঠিন কিছু এই চ্যাপ্টারের থেকে থাকার কথা। তবে আপনাদের একটু ভালো করে বলে দিচ্ছি, 4টা জিনিস ভালো করে দেখে নিয়েন। আমাদের কিন্তু চ্যাপ্টার 11 এই যে নন কারেন্ট অ্যাসেট শেষ। ওকে, তো আমাদের ইনভেন্টরি আর নন কারেন্ট অ্যাসেট শেষ। সো এই জায়গা থেকে এই দুইটা চ্যাপ্টার থেকে কেউ একজন আছেন যে পুরো চ্যাপ্টার রিডিং করছেন, বুঝেন আর না বুঝেন? আছি স্যার। হ্যাঁ, পুরো চ্যাপ্টার রিডিং করবেন, বুঝেন আর না বুঝেন ওখান থেকে পড়ার পরে ফাইন্ড আউট করবেন যে আমার আসলে ইম্পর্টেন্ট কোনটা আর ইম্পর্টেন্ট কোনটা না। এটা ফাইন্ড আউট করলে আপনার জন্য বইটা সহজ হয়ে যাবে, ম্যানুয়ালটা। দেন আরো কিছু জিনিস আছে, সেটা হলো কনসেপচুয়ালি আগাবেন, প্র্যাকটিসও করতে হবে। ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন, সেলফ টেস্ট আর হলো ওয়ার্ক এক্সাম্পল, পাস্ট কোশ্চেন সব করে শেষ করে ফেলবেন সলভ করে। ডেভেলপমেন্টের জন্য এসএসসি এর বই যদি হেল্প নিই, তাহলে এই স্লাইডটা কি শেয়ার করা যাবে? হ্যাঁ অবশ্যই শেয়ার করা যাবে, কিন্তু এ তো হাফ হাফ শেয়ার, হাফ হাফ ক্যালকুলেশন করা, এগুলো তো সমস্যা হবে না? পরে আবার অন্য কেউ দেখলে তো মনে করবে যে কি আচ্ছা, এটা তো আমাদের হেল্পের জন্য আমরা চাচ্ছি স্যার। আচ্ছা, না বুঝেন না, আপনাদের সাথে তো আমি ডিসকাস করছি। আবার যদি কেউ ডিসকাস না করে এই স্লাইড দেখে তো সে মনে করবে কি ব্যাপারে, তো কি অর্ধেক অর্ধেক লিখে রাখছে, সিনারি বুঝবে না। হ্যাঁ, তো সে আসলে কিছুই বুঝবে না। তো আমি শেয়ার করে দিব আগের যে মেইলে দিছিলাম। আমি ওই যে ফারাবি না কে যেন আছে, না ফারাবি না কে নাম, আপনিই তো মেল করে দিয়েছিলেন। আমি মেল করে দিছিলাম। ওর যে একটু সমস্যা হয়, সবাই আমি একজনকে দিয়ে দিব, তো আপনারা ওখান থেকে দিয়ে দিন। ফকির ইখতিয়ার উদ্দিন, ওনাকে হ্যাঁ দিয়ে ওনাকে দিব, আপনাদের- ফকির ইখতিয়ার উদ্দিন ওনাকে দিয়েন স্যার। ওনাকে দিয়ে দিব, উনি দিয়ে দিবে আশা করি। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, অনেকে চলে গেছে তারপরে আপনারা আছেন, একটু একটা জিনিস শেয়ার করি। আপনারা তো নতুন ক্লাসে ঢুকবেন, আমরা একদিন 3 আওয়ার্স এর একটা সেশন নিব। তো আপনারা হোপসো 9 এই যে ইনভেন্টরি আর নন কারেন্ট অ্যাসেট এই দুটো চ্যাপ্টার ভালো করে রিডিং করবেন। কোনো কিছু না বুঝলে চ্যাপ্টার বইটা ম্যানুয়ালটা ভালো করে পড়েন। তো 5 কোশ্চেন দেখেন। ম্যানুয়ালের এই দুটো চ্যাপ্টার, ইনভেন্টরি, নন কারেন্ট অ্যাসেট এন্ড ডেপ্রিসিয়েশন, এই দুটো চ্যাপ্টার। হ্যাঁ, ম্যানুয়ালটা ভালো করে পড়েন, সব এক্সাম্পল গোছরো করেন, ওয়ার্ক এক্সাম্পল, ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন, সেলফ টেস্ট সবগুলো করার পরে পাস্ট কোশ্চেন গুলো দেখেন যে এই চ্যাপ্টার রিলেটেড পাস্টে কি কি কোশ্চেন আসছে। দেখার পরে সবচেয়ে যদি জাবেদা কোনো বেশি প্রবলেম হয়, আছে, যাবে এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এগুলা থেকে জাবেদা বেশি। না এখন তো ধরেন যে আপনার তো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তো এখন আপনি যদি সলভ করেন দেখবেন যে আপনি অনেক কিছুই সলভ করতে পারবেন। ঠিক আছে, আর একটা মজার জিনিস আপনাদের বলি, সেটা হলো ওই সিএতে আমার আসলে ফার্স্ট লেভেল 7টা একবার হয়েছিল, বুঝছেন? আপনাদের একটু শেয়ার করতে। তো সবসময় যেটা বেস্ট ট্রাই করবেন, আপনার যতটুকু ক্যাপাসিটি আছে সেটা বেস্ট ইউটিলাইজ করার। হ্যাঁ, কারণ হলো এই টাইমটা আর আপনি দ্বিতীয়বার পাবেন না লাইফে। হ্যাঁ, এখন হয়তো কষ্ট হইতে পারে,
যে আমি ফার্মের থেকে আসছি, ও ক্লায়েন্টে ছিলাম মতিঝিল, গুলশান, বনানী, উত্তরা, আমার বাসা কারণ বাজার। So আস্তে আস্তে তো স্যারের ক্লাস অর্ধেক হয়ে গেছে। ডোন্ট ওয়ারি, আপনি পড়েন, দেখবেন নিজে বুঝতে পারবেন। তবে একটু রেগুলার থাকেন। সাতটা সাবজেক্ট স্যার একবারে কিভাবে ম্যানেজ করে পড়তেন স্যার? টেকনিকটা যদি একটু বলতেন। টেকনিক কিছুই না, চোখ মুখ বন্ধ করে পড়তে থাকেন। আর যত টাইম পারেন ইউটিলাইজ করতে থাকেন, গ্রুপ করেন, সবাই মিলে পড়াশোনা করেন। আর এটা তো আপনারা ভালো করে জানেন যে এভরিবডি উইল নট বি দ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই কনস্ট্যান্ট আপনারা ভালো করে বুঝেন। সো আপনার পাস্টে কি হয়েছে, কোথা থেকে পড়ে আসছেন, ভার্সিটি, কলেজ, যে যেখান থেকে আসেন, তো যারা ভালো আগের লাইফে ছিলেন তো তাদের জন্য তো ইজি গোয়িং। আর যারা ধরেন যে চান যে লাইফে চেঞ্জ আনতে, তাদের জন্য এটা একটা অপরচুনিটি। সো বাট চ্যালেঞ্জ ফর অল। বাট একটা জিনিস তো আমরা একটা জিনিস ভালো করে খেয়াল করে দিচ্ছি, হলো মার্কেটে যথেষ্ট নিড আছে এবং কোয়ালিটি পিপলদের নিড আরো বেশি। সো আপনি লাইফটা চেঞ্জ করবেন কি করবেন না সেটা আপনার হাতে, সম্পূর্ণ হাতে। আপনি কি লাইফে চেঞ্জ করবেন, একদিনে আপনার ফার্ম আপনার নিয়ে প্রাউড ফিল করবে, নাকি আপনি আসছিলেন সিএ পড়তে, আমি সিএ পড়তাম এক সময়, এই গল্পগুলো। সো ইটস ডিপেন্ডস অন ইউ। নো পেইন নো গেইন। হ্যাঁ সে তো আছেই না, তারপর অনেকের আবার হয়ে যায় ইজিলি, সেটা কনসিডার করতে হবে। ঠিক আছে, অনেকে আবার ম্যারিটোরিয়াস আছে, তারা এমনিতেই মানে বাই ডিফল্ট। আপনার একসাথে হয়ে যাওয়ার গোপন রহস্যটা যদি আমাদের একটু শেয়ার করতেন। স্যার যারা পিছনে হচ্ছে অ্যাকাউন্টিং কষ্ট কেউ শুনতে চায়? আমি তো জানি সবাই সুখের সমাজ শুনতে চায়। সো অন্যদিন আরেকটা ক্লাসের মধ্যে আপনাদের অ্যাকাউন্টিং এ পড়াশোনা কই স্যার